It's very important that the interim government's neutrality should be unquestionable and beyond controversy. মার্চ থেকে কিন্তু দেশে অনেক ধরনের সংকট দেখা দিল। আমাকে তো গুম করা হলো, এক্সাইলে পাঠানো হলো, এমন কিছু একটা হয়তো আমি বলেছি যেটা সরকারের একেবারেই পছন্দ হয়নি। স্টুপিড তো ছিলাম না যে কোনো ধারণা নেই থার্ড ওয়ার্ল্ড পলিটিক্স কত ডার্টি হতে পারে। এক মুহূর্তের জন্য মনে করবেন না যে আমি জানি না আপনারা কি করতে পারেন। উনি কেন এত হেসে হেসে বলছে এই গল্পগুলো? আমি অলরেডি ভীত, আমাকে ভয় দেখানোর দরকার নেই। অনেক কিছু হয়তো আমি সম্মুখীন হতে পারবো, কারণ আমার পিছে অনেক কিছু নিয়ে আমার দুশ্চিন্তা করতে হবে না। আই হ্যাভ দ্য রাইট পার্টনার হু ইজ টেকিং কেয়ার অফ দ্যাট। ওনার অনেস্টি, ওনার ইন্টিগ্রিটি নিয়ে কিন্তু কারো কোনো ধরনের সন্দেহ নেই, কখনো ছিলও না, এখনো নেই। উই টক আ লট, স্টুডেন্টসদের সাথে আলোচনা হয় অনেক। সো রাজনীতি আসলে ভালোভাবে তারাই করতে পারে যারা ওই যে ওই ডে ইন ডে আউট কাজটাও খুব মজা পায়। প্রত্যেকটা বিজনেস গ্রুপ থেকে মোটামুটি একই কথা আসছে যে তাদের সাথে সরকার মিনিমাল এঙ্গেজমেন্ট। এমন একটা মিডিয়া ন্যারেটিভ তৈরি করার চেষ্টা আছে যে এদেরকে প্রশ্ন করা যাবে না। এত নতুন একটা দলকে ফান্ড যদি ধরেন ব্যবসায়িক কমিউনিটি করেও থাকে, কেন করছে তারা? বাংলাদেশের রাজনীতিতে আসলে কিভাবে জিনিসপত্র কাজ করে, অত্যাচার কিভাবে হয় বা অনাচার কিভাবে হয়, ফেরত আসার মূল উদ্দেশ্যটাই ছিল যে বাংলাদেশের জন্য ভালো কিছু করা। প্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরেকটি নতুন এপিসোডে কাউন্টার ন্যারেটিভের। আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার রাশনা ইমাম এবং ববি হাজ্জাজ। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি এবং অসংখ্য ধন্যবাদ আপনাদের ব্যস্ত সময়ের মধ্যে থেকে আমাদের জন্য কিছু সময় বের করেছেন। আশা করি দর্শকদেরও আপনাদের সঙ্গে আমাদের এই পর্বটি একটু খুব ভিন্ন ধারার একটি আলোচনা হবে এবং ভালো লাগবে সবার। আমি প্রথমে রাশনা আপাকে দিয়ে শুরু করছি। আবার কেমন আছেন আপনি? এই তো ভালো আছি, ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানাবার জন্য কাউন্টার ন্যারেটিভে। নতুন বাংলাদেশে কেমন লাগছে? বেশ ভালো লাগছে, যদিও একটা কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা সবাই যাচ্ছি অ্যান্ড অনেক প্রতিকূলতা আসছে, চ্যালেঞ্জেস আসছে, কিন্তু গত 15 বছর যে অবস্থায় ছিলাম তার থেকে তো এনিথিং ইজ বেটার। সো এখন ভালোই লাগছে। জি আপা, আপনি তো ল ব্যাকগ্রাউন্ডের একজন মানুষ, একজন প্র্যাকটিশনার, রেগুলার প্র্যাকটিস করছেন। তো এই আইন অঙ্গনে আসলে কিভাবে আসে? এটার পিছনে কি আপনার বাবা ইন্সপিরেশন হিসেবে কাজ করেছেন এবং পরবর্তীতে আসলে এখন আপনি রেগুলার প্র্যাকটিস করে যাচ্ছেন, অ্যাক্টিভিজম করছেন? সো আপনি এই বিষয়টা যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। অবশ্যই বাবা বড় ধরনের ইন্সপিরেশন ছিল, কারণ আমার বাবা একজন আইনজীবী, উনি সিনিয়র অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের। তো ছোটোবেলা থেকেই বাবার চোখে এই আইন পেশার জন্য, আইনের জন্য যে শ্রদ্ধাটা দেখেছি, সেটাই সবচেয়ে বড় ইন্সপিরেশন ছিল এই পেশায় যাওয়ার জন্য। এবং আরেকটা জিনিস যে কারণে এই পেশাটা বেছে নিয়েছি ছিল যে এই পেশায় মানে অবদান রাখার, সেটা দেশ বলেন, আইনের শাসন বলেন, অনেক সুযোগ আছে। সো সেটা আরেকটা কারণ, যেটাও বাবার মাধ্যমে তাকে অনেক ধরনের অবদান রাখতে দেখেছি বলেই ইন্সপায়ার্ড হয়েছি এই প্রফেশনে আসার জন্য। থ্যাংক ইউ আপা। এবার বয় ভাই কেমন আছেন ভাইয়া? ফার্স্টলি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভাইয়া, রোজা একটু কষ্ট হচ্ছে, রোজার সাথে এডিশনাল ট্রাফিক। জি মানে এইবার রোজায় আমার মনে হয় ট্রাফিক ঢাকার সব থেকে, আমার কাছে মনে হয়, আমার এক্সপিরিয়েন্সে আমি সবচেয়ে বেশি সাফার করেছি হতে পারে। ভাইয়া আপনার কাছেও প্রশ্ন, আপনি যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছেন, পরবর্তীতে আসলে ব্যবসায় যুক্ত ছিলেন, তারপরে শিক্ষকতা। আসলে আপনার এই জার্নিটা কেমন ছিল? বয়স তো মোটামুটি হয়েছে, মানে অনেক জায়গায় অনেক জার্নি হয়েছে। তবে আমি মানে ব্যবসা পরিচালনার সাথে ডিরেক্টলি খুব বেশি সম্পৃক্ত ছিলাম না। আমি কনসাল্টিং সাইডে ছিলাম। সো ব্যবসার সাথে কিন্তু মানে আমার ব্যবসা না, আর কি অন্য কারো ব্যবসা, ওইভাবে ছিলাম। একাডেমিয়াতেও ছিলাম, এখনও আছি। সো দেখেন জীবনে দের ইজ ওয়ান অফ দ্য মেইন থিংস, যে জিনিসটা আমি ভালোবাসি, পছন্দ করি, সেটা হলো জ্ঞান তৈরি, জ্ঞান অর্জন। সো সেই জায়গা থেকে একাডেমিয়ার সাথে সবসময় কানেক্টেড ছিলাম। একটা পর্যায়ে যে যখন বাংলাদেশে আমরা মুভ করে গেলাম, আমাদের প্রথম সন্তান যখন আমরা এক্সপেক্ট করছি, তো যখন আমরা বাংলাদেশে মুভ করে গেলাম, তখন মনে হলো যে হয়তো একাডেমিয়াতে আরেকটু বেশি আমার মনোযোগটা দেব। সো তখন সেই জায়গাটা থেকে আপনার অন্য কর্মকাণ্ড কমিয়ে একাডেমিক কর্মকাণ্ড আরও বাড়িয়ে দিলাম। পরে তো একসময় রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে গেলাম। সো তারপর আবার এভরিথিং এলস চেঞ্জড অ্যাজ ওয়েল। তো ভাইয়া যখন আসলে রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে গেলেন, এইটা আপনাকে কিভাবে ইম্প্যাক্ট করেছে? আপনি তো তখন থেকে এখন, আপনি সবসময় রাজনীতি সচেতন মানুষ, কিন্তু
সরাসরি আপনার ঘরে একজন রাজনীতির সঙ্গে জড়িত, বাংলাদেশের রাজনৈতিক কনটেক্সটে, এবং উনি এমন একটা সময় আসলে রাজনীতিতে এসেছেন যেটা সময়টা খুব ভলাটাইল ছিল। সো এটা আপনার ফার্স্ট ইমপ্রেশনটা কি ছিল যে আসলে হোয়াটসঅ্যাপ? এটার পেছনে একটা মজার গল্প আছে, হয়তো সেটা দিয়ে শুরু করি। সেটা হচ্ছে আমরা প্রথম পরিচয়ের পরপর প্রথমবার যখন ডিনারে গেলাম, এটা ছিল অক্সফোর্ডে। উনি তখন অক্সফোর্ডে MBA করছিলেন সাইড বিজনেস স্কুলে, আমি BCL করছিলাম ল স্কুলে। তো একটা কমন ফ্রেন্ডের মাধ্যমে আমাদের পরিচয়। তো পরিচয়ের পরে ভালো লাগার পরে প্রথমবার যখন ডিনারে গেলাম, সেই ডিনারে প্রায় এক ঘন্টা তো হবেই, 1 থেকে 1.5 ঘন্টা ওনাকে আমি বলছিলাম যে আমি আইন পেশা দিয়ে শুরু করব, তারপরে ইভেন্চুয়ালি গিয়ে আমি রাজনীতিতে যাব। আমি বলছিলাম, উনি 1 ঘন্টা ধরে চুপচাপ শুনে যাচ্ছিল। 1 ঘন্টা পরে আমি রিয়েলাইজ করেছি যে আমি পুরো একটানা 1 ঘন্টা কথা বলে যাচ্ছি। তো সেভাবেই শুরু। তো তার জন্য ইভেন্চুয়ালি গিয়ে তা তো আর হয়নি, ইভেন্চুয়ালি উনি নিজেই রাজনীতিতে নামলেন। আমার ধারণা যে তার জন্য হয়তো আমার ওনাকে সাপোর্ট করাটা আরও ন্যাচারালি এসেছে, কারণ আমারও সবসময় ইচ্ছে ছিল যে যেভাবেই হোক, নট নেসেসারিলি রাজনীতি, যে কিছু একটা করা দেশের জন্য, কারণ না হলে তো আমরা বিদেশেই থেকে যেতাম। ফেরত আসার মূল উদ্দেশ্যটাই ছিল যে বাংলাদেশের জন্য ভালো কিছু করা। তাই উনি যখন রাজনীতিতে গেলেন, যেটার ঘটনাগুলোও খুব ইন্টারেস্টিং, উনি হয়তো ওটা বলবে, তো আই গেস সাপোর্ট করাটাও আমার কাছে খুব স্বাভাবিকভাবেই এসেছিল। যদিও মানে আমার কোনো অভিজ্ঞতা ছিল না, কারণ সরাসরি রাজনৈতিক পরিবার থেকে তো আমি না, আমার বাবা আইন পেশায়, আমরা লিগ্যাল পরিবার থেকে। সো তারপরেও আমার মনে হয় যে ওই জায়গাটা থেকেই এসছে সাপোর্টটা, যে আমার নিজেরও একটা ইচ্ছে ছিল দেশের জন্য কিছু করার। থ্যাংক ইউ আপা। আপা একটা খুব ইন্টারেস্টিং জিনিস বললেন, এরকম আমি আসলে খুব কম শুনেছি যে এরকম হয় যে আসলে ফার্স্ট ডিনার থেকে এখন সিনারিও ইজ কাইন্ড অফ সেম, বাট দেন এগেইন ইটস ভেরি ডিফারেন্ট। ভাই আপনি কিছু অ্যাড করবেন এটার সাথে? আমি একটু জাস্ট কনটেক্সট দিয়ে দিই আপনাকে। এর আগে আমাদের রিসার্চ বলে যে আপনি 2012-তে যখন জাতীয় পার্টির সঙ্গে একটা ফরম্যাটে যুক্ত হলেন, এর আগেও আপনি একটা সিটিজেন মুভমেন্টের মতন একটা কাজ শুরু করেছেন। এরপরে 2012-তে আপনি কাজ শুরু করার পরে খুব সম্ভবত 2013-তে পার্টি আপনাকে অফিসিয়ালি এন্ডোর্স করে, জাতীয় পার্টি অ্যাজ স্পেশাল অ্যাডভাইজার। আমি ভারতে অফিসিয়ালি জয়েন করি অ্যাজ স্পেশাল অ্যাডভাইজার টু প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ। 13-তে আমার রোল বৃদ্ধি করা হয়, আমাকে চিফ ইলেকশন কোঅর্ডিনেটর করা হয়, কারণ 13-14 নির্বাচন তখন সামনে। সো 13-তে আমাকে অ্যাডিশনাল দায়িত্ব দেওয়া হয়, বাট আমি অফিসিয়ালি জয়েন করা হয় বা দেখানো হয় হলো আপনার 12 থেকে, যেখানে স্পেশাল অ্যাডভাইজার। এবং ইফ ইউ রিকল 13 পুরো বছরটা আসলে বাংলাদেশের ওই পর্যন্ত ইতিহাসে, তখনও তো 24 হয়নি, ওই পর্যন্ত ইতিহাসে ওয়ান অফ দ্য মোস্ট টামাল্টিয়াস রাজনৈতিকভাবে বছর ছিল। So, sort of initially, রাজনীতিতে আসাটা almost, it was accidental in the sense যে আমি প্ল্যান করিনি, উনি তো জানেনই না, আমরা আমাদের মতো কাজে আছি। হঠাৎ করে একদিন মরহুম প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ আমাকে একটু জোর করেই আর কি ওনার সাথে সম্পৃক্ত করলেন, মানে স্নেহের সাথে জোর করে, নট জোর করে তো তখন উনি একটু সারপ্রাইজ হলেন, আচ্ছা ঠিক আছে, নতুন অ্যাডভেঞ্চার, নতুনভাবে। আর উনি তো বললেনই না, ওনার তো পছন্দই ছিল, উনি করতেই চাইতেন, যদিও এখন ওনাকে আমি বলে আনতে পারি না। ইন দ্য সেন্স যে মানে উনি এখন উনি যে ব্যাকগ্রাউন্ড সাপোর্টটা, উনি এটাতেই এখন ইন্টারেস্ট পেয়ে গেছেন। এখন উনি ফ্রন্ট লাইনে আর আসতে চান না, লাইক মারগুলো তুমি খাও, কোর্টের কেস আমি দেখবো। তাহলে এখানে রাজনা বলছেন কিং মেকার, এটা ভিন্ন আলোচনা। যাই হোক, না যেটা বলছিলাম, সো বাট যেটা হলো যে 2012-তে বছরখানেক পার না হতেই 13-র একদম শুরুর দিকে, মার্চ থেকে কিন্তু দেশে অনেক ধরনের সংকট দেখা দিল। আপনি সেটা হেফাজত আন্দোলন বলেন, গণজাগরণ মঞ্চ বলেন, একটার পর একটা। এবং এই জায়গাগুলোতে যেহেতু এগেন ওই জাতীয় পার্টি তখন একটা সিগনিফিক্যান্ট দল হিসেবে অতপ্রুতভাবে এগুলোর সাথে জড়িত ছিল, সো আমি মানে পার্সোনালি অতপ্রুতভাবে এগুলোর সাথে জড়িত হয়ে যাই। এবং তখন বোধহয় তখন আমাদের অনেক আলোচনা হতো যে মানে দেশ কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে, আমরা কোথায় কিভাবে কি করছি। এটা করতে করতে একসময় নির্বাচন কাছাকাছি চলে আসার পর আমি যেহেতু সরকার বিরোধী চলে গেলাম, সেহেতু মানে বাংলাদেশের রাজনীতিতে আসলে কিভাবে জিনিসপত্র কাজ করে, অত্যাচার কিভাবে হয় বা অনাচার কিভাবে হয়, এগুলো তখন উনি আমি আমাদের অভিজ্ঞতা। এবং তখন যে জিনিসগুলো হতো
যে sort of আমাকে তো গুম করা হলো, এক্সাইলে পাঠানো হলো, বাট লাইক আমার একদম প্রপার আমরা শুনেছিলাম যে তখন ফ্যামিলি সবার আপনারা না ফ্যামিলি না, তবে উনি ছিলেন ব্যাস্টিয়ন অফ সাপোর্ট। মানে উনি অনেকেই হতে পারে যে এত বড় কিছু হয়েছে, মানে 48 ঘন্টা আমার খবর ছিল না, কেউ জানতো না আমি আসলে কোথায়, সেটা আমরা করছিলাম। তো তখন অনেকে হয়তো ভেঙে যেতে পারতো, কিন্তু উনি কিন্তু ভেঙে পড়েনি। উনি তখন লিগ্যাল প্রিপারেশন করছেন বা অন্য কিছু, মানে লাইক কোনো একটা সময় তো কিছু একটা হবে, ইদার গুম মানে পার্মানেন্ট গুম করেছে, তাহলে সেটার মামলা কি হবে, বা যদি ফেরত আসে এবং জেলে দেয় সেটার মামলা। সো উনি মানে লাইক সো আই অলওয়েজ মানে ওই একদম প্রথম ঝামেলাটা যখন ফেস করেছি তখন থেকে আমি পরিষ্কার ছিলাম যে মানে আমার প্রপার পার্টনার ইন ক্রাইম আমার সাথে আছে। So quite the opposite, not in crime. হইতে পারে as the phrase goes. So আমি অনেক কিছু হয়তো আমি সম্মুখীন হতে পারবো, কারণ আমার পিছে অনেক কিছু নিয়ে আমার দুশ্চিন্তা করতে হবে না। I have the right partner who's taking care of that. This conversation is getting very interesting, so I'm liking it. আমি আশা করি দর্শকদের অনেক ভালো লাগবে। এখানে বয় ভাই, আপনাকে এখানে একটা সম্পূরক প্রশ্ন, যে আমরা দেখলাম যে আপনাকে 48 ঘন্টার জন্য গুম করে ফেলা হয়েছে, তারপরে আমরা জানতে পারলাম, আমি তখন বেশ মানে এখনের থেকে তো এটা আরো 10 বছর 11 বছর আগে ঘটনা, হ্যাঁ, তো আমি তখন হচ্ছে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে ছিলাম। তো আমরা দেখছি আসলে পড়ছি, যতটুকু আমাদের সচেতনতা আছে ওইভাবে দেখছি যে কি হচ্ছে না হচ্ছে এরকম। তো তারপরে দেখা গেল আপনি এক্সাইলে, এবং ওখান থেকে আপনি বিবৃতি দিচ্ছেন। তো এই টাইমটা আসলে পার্সোনালি কেমন ছিল আপনার জন্য? পার্সোনালি মানে একদিকে যেমন একটা জিনিস হচ্ছে আপনি তখনও খুব নতুন বলা যায়, একদম নতুন। তখন আমি মানে যে সত্যি কথা আমি মানে জাতীয় পার্টির সাথে তখন আমি একত্রিত হয়েছি 1.5 বছরের একটু বেশি, মানে 12 শুরু মাঝামাঝির দিকে আমি অফিসিয়ালি আমি জয়েন করলাম, তারপর এটা 13 শেষে, সো 1.5 বছরের একটু বেশি। সো রাজনীতিতে তো মানে নেই, প্লাস আমি আসলে আপনার একদম মাঠের রাজনীতির সাথে ঠিক সম্পৃক্ত ছিলাম না, কিন্তু মানে আমার কাজগুলো মোর ডেস্ক জব ছিল। একটা হলো স্পেশাল অ্যাডভাইজার হিসেবে স্ট্র্যাটেজিক আলোচনা। আসলে বাংলাদেশের রাজনীতিতে তখনও এখনো কেউ খুব বেশি বুদ্ধি নেয় না, তখন জাস্ট স্ট্র্যাটেজিক গল্প হতো। আর পরে 2013 সালে যখন আমাকে দায়িত্ব দেওয়া হলো আপনার নির্বাচন সমন্বয়কারী, তখনও আমার আসলে দায়িত্ব কিছু দূর ডেস্কের কাজই ছিল, মানে স্ট্যাটিস্টিক্স গ্যাদার করা, এর আগে কে কত ভোট পেয়েছে, পোলিং করা, এই জিনিসগুলো ছিল আমার দায়িত্ব। সো রাজপথের দায়িত্ব আমার কিছুই ছিল না। যদিও এগেন হেফাজত আন্দোলনের সময় ওই হেফাজতের স্টেজেও যখন হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব গেছেন, আমাকে নিয়ে গেছেন, সো ওই জায়গাগুলোতে আমি সামনে থেকে দেখেছি, কিন্তু আমি নিজে ইনভলভ ছিলাম না। সো 13 শেষে যেটা হলো, যখন হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব যখন মনে আছে, আমি জানি না মনে আছে কিনা, বিবৃতি দিলেন যে আমার কাছে 4টা বুলেট আছে, আই উইল শুট মাইসেলফ, কিন্তু আমি এই নির্বাচনে যাব না। তখন যেটা হলো যে হঠাৎ করে, কারণ আমি তখন মানে পার্টির কাজে আছি, কিন্তু এইসব ঘটনা ঘটছে, আমি তো এটার সাথে ইনভলভ না, এবং তখন অ্যাটলিস্ট আপনি র্যাব বলেন বা যেটাই বলেন, কেউ আমাকে ডিস্টার্ব করছে না, কারণ আমি সর্ট অফ বিহাইন্ড দ্য সিনস ডেস্ক। জনগণ আমাকে কেউ চিনে না, পার্টির বড় নেতারা আমাকে চেনে, কিন্তু পার্টির আপনার কর্মীরা আমাকে চেনে না। সো তখন হঠাৎ করেই অলমোস্ট ইন দ্য মিডল অফ দ্য নাইট এসে আমাকে ডাকালেন যে তুমি তাড়াতাড়ি আসো। তো অবভিয়াসলি ওরকম একটা সিচুয়েশন, ওনার বাসার নিচে সারা মানে প্রত্যেকটা টেলিভিশন ক্যামেরার 24 আওয়ার ডিউটি হলো ওনার বাসার ওখানে দাঁড়ায় থাকা, প্রত্যেকটা তাকে দিয়ে লেজিটিমেট, রাইট। সো তখন অনেক প্রবলেম চলছে। সো রাত তখন 11টা-12টা বাজে, আই ডোন্ট রিমেম্বার কত রাত ছিল। তো আমি ওনাকে বলে আমি গেলাম ওনার বাসায়, এবং আমরা একটু কনসার্ন যে কি হচ্ছে, বাট নট কনসার্ন ফর মি, মানে আমাদের নিজেদেরকে নিয়ে কনসার্ন না, মানে ওনাকে নিয়ে কনসার্ন, দেশকে নিয়ে কনসার্ন। সো আমি গেলাম, তো উনি খুব সর্ট অফ মানে নর্মাল স্টেটে উনি ছিলেন না, তো উনি আমাকে খুব স্নেহের সাথে নর্মালি যেভাবে কথা ওইভাবে বললেন যে উনি এখন কাউকে বিশ্বাস করতে পারছেন না। উনি আমি এবং আরেকজনের কথা বললেন, 2টো ব্যক্তি শুধু যাদেরকে উনি বিশ্বাস করতে পারেন। আরেকজন যে ব্যক্তি, ওনার হয়তো স্কিল লেভেল অনেক কিছুতে আমার আর সেম ম্যাচ করবে না। সো কিছু দায়িত্ব উনি আমাকে বললেন যে বাবা তুমি এই কাজগুলো করবা। কি কি দায়িত্ব? প্রথমত, নির্বাচন কমিশনের সাথে সকল কাজ এখন তুমি, আর কেউ না, মানে পার্টির মহাসচিব না, কেউ না, এখন তুমি করবে নির্বাচন কমিশন। এটা সে আমাকে লিখিত চিঠি দিয়ে দিল। আরেকটা বললো, এখানে এটাও সে লিখিত ইস্যু করে দিল যে এখন থেকে আমার হয়ে তুমি কথা বলবো, বিকজ আমাকে সবাই কথা বলতে দিবে না, সো আমার হয়ে তুমি কথা বলবো, সো ইউ আর মাই স্পোক্স পারসন, সো ইউ মেক শিওর আমি যেগুলো বলি তুমি সেগুলো কনভে করবে। এই রাত এরপর সর্ট অফ 2-4 দিন বোধ হয় নির্বাচন কমিশনের সাথে আমার বেশ কতগুলো মিটিং হলো, ইন্টারাকশন হলো যে নির্বাচনে যাবে না, এগুলো লিগাল পেপার ওয়ার্ক সব কিছু আমরা করলাম। এই সব কিছু করার পর হঠাৎ একটা ঘটনা ঘটলো, এরশাদ সাহেবকে ওনার বাড়িতে যে
রাত্রেবেলা, তখন আমরা জানতাম না, মানে আমি আমার বাসায় আমি জানি না, রাত্রে হঠাৎ করে সরকারের কিছু বাহিনীর বা কিছু সর্ট অফ ইনস্টিটিউশনের কিছু ব্যক্তিরা যে তাকে ফার্স্টে জোরপূর্বক নির্বাচনে আসার জন্য সর্ট অফ থ্রেটেন করতে করতে একটা পর্যায়ে যে ফিজিক্যালি অ্যাসল্ট করলেন। এই ফিজিক্যালি অ্যাসল্ট যখন করলেন উনি অ্যাকচুয়ালি অসুস্থ হয়ে পড়লো, ওনাকে সিএমএইচে নিয়ে গেল। উনি অসুস্থ হয়ে পড়েছেন বলে, যদি অসুস্থ অ্যাসল্টের জন্য হয়ে পড়েছেন তো সেটার জন্য সরকার দায়ী, বাট সিএমএইচে নিয়ে যাওয়ার একবার সুযোগ যখন পেলেন তখন সিএমএইচটা তারা জেল বানিয়ে দিলেন। সো এখন সিএমএইচ থেকে তারা বলছেন এসে সাহেব এটা বলছে ওটা বলছে, আর এসে সাহেব তখন যেটা করলেন, কারণ ইগেন ওনাকেও অনেক লোকজন ভালোবাসতো, তো সিএমএইচ এর স্টাফ, উনি তো চিফ অফ স্টাফও ছিলেন, সো সিএমএইচ এর স্টাফের মাধ্যমে উনি ছোট ছোট চিরকুট লিখে এই সর্ট অফ নার্স টার্স ওদের মাধ্যমে পাঠাতেন। তো আমার কাছে পাঠাতেন, আরো দু একজনের কাছে পাঠাতেন। তো ওই চিরকুট দেখে আমি জানতাম যে আজকে এটা বক্তব্য, এটা বলতে হবে। তখন ওনার স্পোক্স পার্সন হিসেবে আমি কথা বলা শুরু করলাম। তো ওনার স্পোক্স পার্সন হিসেবে কথা বলতে বলতে দিস ইজ লাইক 4-5 দিন আফটার হি ওয়াজ সর্ট অফ ইনকারসারেটেড বেসিক্যালি সিএমএইচে, মানে ওনাকে তুলে নিয়ে যাওয়ার পর এমন কিছু একটা হয়তো আমি বলেছি যেটা সরকারের একেবারেই পছন্দ হয়নি। তো তখনই মানে তৎক্ষণাৎ মানে আমি প্রেস কনফারেন্স করছি, প্রেস কনফারেন্স শেষ করতে করতে 2-3 ট্রাক পুরা আপনার র্যাপ ট্যাপ সব চলে এসেছে ওই অফিস ঘেরাও করে, অ্যান্ড বেসিক্যালি ইন ওয়ান ওয়ে অর আদার সেখান থেকে আর কি আমাকে নিয়ে যাওয়া হয় সেখান থেকে। এবং লাস্ট ফোন কনভারসেশন আমি ওনাকে বলি যে সো অ্যান্ড সো জায়গা থেকে লোক আসছে এবং আমাকে ফোনও দিচ্ছে, মানে একদিকে ফোন আসছে, এদিকে অ্যাকচুয়ালি লোকটা ঘেরাও হয়ে গেছে যে দেভ গট টু পিক মি আপ। তো আমি যেটা হয়েছিল আসলে আমি অ্যাকচুয়ালি বেরিয়ে গেছিলাম, মানে 2-3 ট্রাক থেকে অফিস ঘিরে ফেলেছিল, কিন্তু তারা ঘিরেছে, সিঁড়ি দিয়ে লোকজন উঠছে, পিছনে আবার একটা ওই যে ফায়ার এসকেপ সিঁড়ি ছিল, হ্যাঁ পুরোনো বিল্ডিং ওরা মনে করে নিয়ে আছে কিন্তু অ্যাকচুয়ালি ছিল। সো এই ফায়ার এসকেপ সিঁড়ি দিয়ে আমি নেমে যে নিচে ছিল গ্যারেজ, আমার গাড়িতে উঠে সুন্দর বেরিয়ে গেছি। বেরিয়ে যেতে যেতে দেখছি যে ট্রাক সব আর্মড সব দৌড়াদৌড়ি করছে বন্দুক টন্দুক নিয়ে, আমি সুন্দর বেরিয়ে গেছি। কিন্তু বেরিয়ে যাওয়ার পর ওনার সাথে ফোনে আলোচনা করলাম এবং আমার আরো 2-1 সরি ইনক্লুডিং মাই ফাদার অ্যাকচুয়ালি আলোচনা করলাম। তো ওনারা সবাই একই জিনিস বললেন যে তুমি যাবা কোথায়, এবং মানে আমি পলিটিক্যাল নেটওয়ার্কেরও কিন্তু ওইভাবে অংশ না যে আমি তখন, এখন যেমন জুলাই আন্দোলনে আমি সর্ট অফ মাঝখানে আত্মগোপনে চলে গেছিলাম, এর আগেও 2-1 বার এরকম হয়েছে যেখানে আত্মগোপনে যেতে হয়েছে, বাট ব্যাক ইন 2013 তখন আমার এই নেটওয়ার্কটাই নেই, আমি তো মাঠের রাজনীতির সাথে সম্পৃক্ত না। সো আমি আত্মগোপনে কিভাবে যাবো, তখন মনে হলো আসলে আর আত্মগোপনে যেতে যেয়ে যদি আবার কিছু একটা হয়, গিভেন যে আমি জানি না মানে কার কাছে কোথায় যাব, সো ঘুরে ফিরে আমি নিজেই যে ধরা দিয়েছি তখন, বিকজ আমার আর কোনো অপশন ছিল না। তো আমি ওনার সাথে কথা বলে, আমার বাবার সাথে কথা বলে গেছি। ওনারা কিন্তু জানেন আমি কার হেফাজতে আছি, কিন্তু পাবলিক স্টেটমেন্ট হেফাজতে দিচ্ছে। এবং আই ওয়াজ ইন ইন্টারোগেশন, মানে 2-3টা ডিফারেন্ট ইন্টারোগেশন রুমে আমাকে বারবার নিয়েছে। তার মধ্যে একটা ইন্টারোগেশন রুমে টিভি ছিল, স্যাটেলাইট টিভি নিউজ ছিল, এবং নিউজে আমি দেখছি ভাই যে যেই লোকটা অর্ডার দিচ্ছে আমাকে ধরে রাখার জন্য, সেই লোকটা বলছে এটা কে, আমরা তো চিনি না, এভাবে আজকে, মানে আমি নিজে দেখেছি ওখানে বসে, তার 2 ঘন্টা পর ওই লোক আসছে আমার সাথে কথা বলতে, এনিওয়ে মানে ইন্টারোগেট করতে বা থ্রেটেন করতে, হোয়াটএভার। তো তখন এই ঘটনাগুলো ঘটেছে। সো মানে পুরো সামথিং উই ওয়ান্ট অ্যাবসলিউটলি প্রিপেয়ার্ড ফর। এবং ওইখানে ওই 48 ঘন্টার ভিতরে অনেক ধরনের নেগোসিয়েশন, অনেক কিছুর পর একটা জায়গায় আসলো যে তারা আমাকে বেসিক্যালি বললো যে সর্ট অফ আপনাকে এখন আমরা পাঠিয়ে দিচ্ছি, বেসিক্যালি বিদেশ পাঠিয়ে দিচ্ছি। তো তখন আমাকে বিদেশ পাঠিয়ে দিচ্ছে মানে কি, আমার তো ভিসা, তোমার ভিসা লাগবে না, আপনাকে উঠাই দিচ্ছি। কোথায় পাঠাচ্ছে? ভারতে পাঠাচ্ছি। ভারতের ভিসা আমার নাই, আমি ভারতে কাউকে চিনি না, আপনার ভারতে কেন পাঠাচ্ছেন? ইউ ক্যান স্টে ইন দিস কান্ট্রি। বলছি আচ্ছা আমার ইউকে ভিসা আছে, তাহলে আমাকে ইউকে পাঠান। তখন আই ওয়াজ থ্রোন আউট, বাট অ্যাটলিস্ট এতটুকু ফেভার আমাকে করেছে যে তারা, না হলে হয়তো ওই যে সালাউদ্দিন ভাই যেমন পরে ওখানে আটকে ছিল, আমার ওরকম পরে থাকতে হতো। সো অ্যাটলিস্ট অতটুকু ছিল, আমি তখন ইউকে পাড়ি দিয়েছি। বাট ইউকে থেকে ইফ আই এম নট মিস্টেকেন একটা অপশন দেয়া হয়েছিল না যে আপনি আপনার স্টেটমেন্ট উইথড্র করেন বা দেশ যে কোনো একটা, না অপশন না, আমাকে বলা হয়েছিল স্টেটমেন্ট উইথড্র, আমাকে বলেছিল তাদের মতো করে স্টেটমেন্ট দেয়া, তাদের মতো করে। ওই 48 ঘন্টার পুরো নেগোসিয়েশন সবকিছু ছিলই তাদের মতো করে স্টেটমেন্ট, এবং তাদের মতো করে স্টেটমেন্ট দিলে তাহলে আপনি থাকতে পারবেন, তাহলে না থাকতে পারবো না। তাহলে মানে ফার্স্ট এন্ড ফরমোস্ট মানে স্টার্টার পয়েন্ট ছিল হলো আমি কোন সিট চাই, কোন সিট চাই, মানে আমি কোন সিট থেকে, আপনি জানেন থেকে ক্যারেক্টার ঝোলানো হয়েছিল, কোন সিট চাই, এবং সাথে যে আমাদের রেকমেন্ডেশন থাকবে আপনি যেন ক্যাবিনেটে থাকেন, এই কথাগুলো আমাকে বলা হয়েছে। 14 এর ইলেকশনে তো ক্যাবিনেটে ছিল মনে হয়, না 14 এর ছিল না, বাট আপনাকে এটা অফার করা হয়েছে, বলা হচ্ছিল। এখানে অফার দেখেন, যখন আপনি ইন্টারোগেশনে থাকেন তারা আপনার কাছ থেকে কিছু চায়,
তো সেই জিনিসটা আপনার কাছ থেকে বের করবার জন্য তারা যা ইচ্ছা তাই বলতে পারে। এটার মানে আসলেই আমাকে এমপি বানাতো বা মিনিস্টার বানাতো, আর আমি হতেও চাই নাই, কিন্তু সিম্পল কথা। সো বাট এই জিনিসগুলো ছিল, একই সাথে আরো অনেক অনেক মানে এগুলো তো ক্যারেট ছিল, স্টিকও অনেক ছিল। আমার নামে কি কি ধরনের মামলা দেওয়া হবে, আমাকে একটা রুমে বসানো, আমি এখন বলি, আমাকে একটা রুমে বসানো হয়েছিল বেশ কিছুক্ষণ, মানে ফার্স্ট একটা ইন্টারোগেশন রুম যেখানে লোকজন এসে কথা বলে গেছে, তারপর আমাকে নিয়ে আরেকটা রুমে বসানো হয়েছে। ওই রুমটাতে টিভি কিছু ছিল না, তো ওই রুমটাতে অনেকক্ষণ বসেছিলাম, কোনো লোক আসেনি, কিছু আসেনি, জাস্ট অনেকক্ষণ বসেছিলাম। বসে যাওয়ার পর আবার বেরিয়ে এসছে, তারপর ওরাই আবার নিয়ে এসছে। কিন্তু যখন বসেছিলাম তখন ফর এ স্মল, মানে মনে করেন হয়তো আধা ঘন্টা, আমার মনে নেই কতক্ষণ বসেছিলাম, ঘড়ি ছিল না, আর ফোন রেখে দিয়েছিল, সো ফোনও ছিল না। সো আই ডোন্ট রিমেম্বার কতক্ষণ বসেছিলাম, বাট মনে হয়েছে মাঝখানে একটা সময় পাশের রুম থেকে অনেক চিৎকার, মানে ওই যে ব্যথায় চিৎকার করে না, এই ব্যথায় চিৎকারের মতো আওয়াজ এসছে। তো এরপর আমাকে যখন আবার ফেরত ফার্স্ট রুমটাতে নিয়ে গেল, তখন আমাকে বলছে যে আপনি শুনেছেন, ওটা কিন্তু একটা বড় লোকের নাম বললো, যে ওই লোক, আমরা কিন্তু অনেক কিছু করতে পারি, বেসিক্যালি একটা ইন্ডিকেশন। আসলে ওখানে কোনো লোক ছিল কিনা, এটা টেপ রেকর্ডার ছিল কিনা, ইউ ডোন্ট নো, মানে এটা ইন্ডিকেশন, তারা জাস্ট আমাকে আননার্ভ করতে। বাট আমি একটা জিনিস বলেছি, আমার মনে আছে, এখনো মনে আছে, আই হার্ড দ্যাট দ্য পারসন যার দায়িত্ব ছিল আমাকে ইন্টারোগেট করার, মেইন যে দায়িত্ব ছিল, সে পরে নাকি আরেকজনকে গল্পটা বলেছিল, তার জন্য আমি রিপিট করছি। আমি ওই লোকটাকে বলেছিলাম, হ্যাঁ, বড় অফিসার, আমি ওই লোককে বলেছিলাম যে দেখেন ভাই শুনেন, মানে এইভাবে না তো, আর একটু সম্মানের সাথেই বলেছি, হ্যাঁ, যে শুনেন, এক মুহূর্তের জন্য মনে করবেন না যে আমি জানি না আপনারা কি করতে পারেন। আমি অ্যাবসলিউটলি জানি আপনারা কি করতে পারেন, এবং আমি অলরেডি ভীত, আমাকে ভয় দেখানোর দরকার নেই, আমি অলরেডি ভীত। ইটস জাস্ট কিছু জিনিস আমি পারবো, কিছু জিনিস আমি পারবো না, আপনারা করলেও পারবো না, আপনারা না করলেও পারবো না, এটা আমি পরিষ্কার করে রাখলাম। তো ভদ্রলোকটা কি এই জিনিসটা মজা পেয়েছিলেন, পরে উনি অন্য কাউকে গল্প করেছিলেন আর কি, যে এই লোক আসছিল আমাকে এই কথা বলেছিল। এনিওয়ে, সো দোজ ওয়ার স্ট্রেঞ্জ টাইমস। তারপর যখন পাঠিয়ে দিল ইউকেতে, সেখান থেকে আমরা বিবৃতিও, হ্যাঁ, সেখান থেকে বিবৃতি দিতাম, কারণ ওই যে প্রেসিডেন্ট এরশাদ চিরকুট পাঠাতেন, তো তারপর একটা ব্যবস্থা করা হলো যে ওনারও খুব বিশ্বস্ত, আমারও বিশ্বস্ত মাঝখানের একজন ছিল, যার কাছে উনি চিরকুট পাঠাতেন, সে ওই চিরকুটটার ছবি তুলে আমাকে ইমেল করতো, ওই ইমেলের ভিত্তিতে আমি নিউজ কনফারেন্স করতাম। ওকে, তো আমরা এখন আসলে খুব মানে ওগুলো আমরা বলছি ইন্টারেস্টিং, আমরা হাসছি, বাট ওই টাইমগুলো আসলে তো খুবই চ্যালেঞ্জিং ছিল। এবং ওনাকে জিজ্ঞেস করেন, মানে আমার তো মাথায় কিছু ছিলই না, আমি তো জানি না আমি কখনো দেশে ফিরে আসতে পারবো কিনা আদৌ, এবং সর্ট অফ, আর যদি দেশে ফিরে না আসতে পারি আমাদের ফ্যামিলির ভবিষ্যৎ কি হবে, আমার ভবিষ্যৎ, কারণ আমি তখন মানে আমি খুব বেশি দিন না, কারণ জাতীয় পার্টির সাথে খুব তাড়াতাড়ি নেগোসিয়েশন হয়ে গেছিলো, আমি 2 মাস মতো ইন এক্সাইল ছিলাম, ওই 2 মাস জানতাম না কোনোদিনও ফেরত আসবো না। এবং ওই 2 মাসে মানে যতজনের সাথে দেখা হচ্ছে যারা এক্সাইলে ছিল, কেউ 5 বছর, কেউ 8 বছর, কেউ লাইক ভাই এইভাবে করে তো ইউ ক্যান্ট সারভাইভ, এরকম ভয় ছিল। তারপর এটা আপনাকে কিভাবে এফেক্ট করেছে? বিকজ আপনি ফার্স্টলি আপনি পলিটিক্সে ইন্টারেস্টেড ছিলেন, দেন it comes to your family and your husband is abducted and then he is sent to exile. Then how did it affect you primarily, and then how you dealt with it? Let's start with politics এ ইন্টারেস্টেড ছিলাম, হ্যাঁ, স্টুপিড তো ছিলাম না যে কোনো ধারণা নেই থার্ড ওয়ার্ল্ড পলিটিক্স কত ডার্টি হতে পারে, সো অতটুকু বেসিক বুদ্ধি ছিল, এতটা মানে যতটা অতটা কিন্তু আমাদের ধারণা ছিল না। না না, ধারণা তো ছিলই, আমরা তো সব দেখছি শুনছি, তো একেবারে মানে অন্ধ এবং ঠসা না হলে ধারণাটা ছিলই যে ইট ক্যান গেট ভেরি ডার্টি। অবভিয়াসলি নিজের ওপরে যখন জিনিসটা হয় তখন তো অন্য ধরনের একটা অনুভূতি হয়। তো উনি কেন এত হেসে হেসে বলছে এই গল্পগুলো আমি এখনো বুঝতে পারছিলাম না, আমি এতক্ষণ চুপ করে শুনছিলাম যে উনি হাসছে কিভাবে, হয়তো এক একজন এক একভাবে রিয়্যাক্ট করে টু আ ট্রমা, এটা হয়তো ওনার ওয়ে টু রিয়্যাক্ট টু দিস। আমার তখন খুব ডিফিকাল্ট সময় ছিল, হ্যাঁ হ্যাঁ, আমি কান্নাকাটি করছিলাম না, ভেঙে পড়ে যাচ্ছিলাম না, মাতম করছিলাম না, কিন্তু সময়টা অত্যন্ত ডিফিকাল্ট ছিল, কারণ কোনো ধারণাই ছিল না যে কি হবে আগামীতে গিয়ে, আদৌ কি ওনাকে ফেরত পাবো, আর পেলে কি অবস্থায় পাবো, কোনো ব্যাপারে কোনো ধারণা ছিল না। অ্যান্ড এটা আমার জন্য তো পার্সোনাল এরকম কোনো অভিজ্ঞতা তো এর আগে আমার ছিল না, আমি তো রাজনৈতিক পরিবার থেকে না, তো খুব ডিফিকাল্ট ছিল, কিন্তু আশাবাদী ছিলাম যে কিছু একটা হবে, একটা পথ বেরিয়ে আসবে। তো নিজেকেও ওভাবে ধরে রেখেছিলাম, ভেঙে পড়িনি। আশেপাশে অনেক পরিবারের সদস্যরা ভেঙে পড়ছিল, ভেঙে পড়াটা স্বাভাবিক হয়তো, আমিও দেখেছি, কারণ অনেক ফ্যামিলি তো আসলে এখনো পর্যন্ত আমরা জানি না আসলে যারা গুম হয়েছেন তারা কোথায়, কি অবস্থায় আছে। সো ওই আশঙ্কাটা তো ছিলই,
কিন্তু ভেঙে পড়িনি, একটু কষ্ট করে হলেও নিজেকে ধরে রেখেছিলাম যে দেখি কি হয় অ্যান্ড কীভাবে কোনো কিছু করতে পারবো কিনা। মানে আমার নর্মালি এসব ডিফিকাল্ট সিচুয়েশনে অ্যাপ্রোচটাই থাকে যে আমি কি করতে পারবো, কারণ বসে বসে কিছু না করলে না খুব হেল্পলেস লাগে নিজেকে, এবং হেল্পলেস লাগা ইজ সামথিং যেটা হয়তো আমি একেবারেই কি বলবো হজম করতে পারি না। সো আমি হয়তো কিছুক্ষণ হয়তো সেলফ পিটি বা হেল্পলেসনেস ফিল করব, তারপরেই আমি অ্যাকশন প্ল্যান ঠিক করা শুরু করে দিই যে আমার কি কিছু করণীয় আছে কি না। হয়তো আমি যে পদক্ষেপগুলো নেব তাতে কোনো লাভ না হতে পারে, বাট অ্যাটলিস্ট নিজের কাছে মনে হবে যে আমি কিছু করছি। সো সেই ধরনের একটা জায়গায় ছিলাম তখন। থ্যাংক ইউ আপা। আপনি বাংলাদেশে হাতে গোনা কিছু ফিমেলদের মধ্যে একজন যারা অক্সফোর্ড থেকে বিসিএ ডিগ্রি নিয়ে এসছেন। তো বেসিক্যালি এটা কি আপনাকে আসলে আইন পেশায় আরও বুস্ট দিয়েছে, নাকি হচ্ছে আপনি এই থেকে এক্সপিরিয়েন্সটা আপনি পাবলিক ইন্টারেস্টের দিকে বেশি ড্রাইভ করতে পেরেছেন? আপনার জন্য কি কোনটা কাজ করেছে আসলে? এখানে অক্সফোর্ড থেকে বিসিএল করাটা আমার প্রথমত তো একটা স্বপ্ন ছিল, বাট আমি শিওর ছিলাম না যে আমার ফার্স্ট ক্লাস আসবে কি না এলএলবি অনার্সে, কারণ অক্সফোর্ড তো ফার্স্ট ক্লাস ছাড়া একেবারেই দেয় না অ্যাডমিশন। সো যখন ফার্স্ট ক্লাস অনার্স আসলো তখন তো আমি ইনফ্যাক্ট আর কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করিনি, আমি তখন সরাসরি অক্সফোর্ডে অ্যাপ্লাই করেছি। আমি লাইক এখানে না গেলে আমি যাবোই না কোথাও, এরকম একটা সিচুয়েশন ছিল। সো এটার কারণ ছিল অনেকগুলো। একটা তো হচ্ছে অক্সফোর্ড একটা বিশাল বড় ব্র্যান্ড, এটা আমরা সবাই জানি, অফ অ্যাকাডেমিক এক্সেলেন্স। সো এটা তো সবসময় পেশায় যখন শুরুও করলাম একটা হেড স্টার্ট দেয়, কারণ সবারই একটা ধারণা তখন থাকে প্রিকনসিভড যে আপনি এরকম একটা অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, আপনি অনেক কিছু হয়তো জানেন। নট দ্যাট খুব একটা কিছু জানতাম, বাট তাও এই ধারণাটা, এই ব্র্যান্ডিংটা খুব হেল্প করে ইনিশিয়াল স্টেজেসে ক্যারিয়ারের। আরেকটা জিনিস যেটা হয় যে অক্সফোর্ডে তো দ্য বেস্ট অফ দ্য বেস্ট ল্যান্ড আপ ইন অক্সফোর্ড। সো তাতে করে নেটওয়ার্কটা খুব সলিড থাকে, যেরকম এখনও আমার বিভিন্ন ফ্রেন্ডস প্রত্যেকটা দেশে যার যার জায়গায় কিন্তু একদম টপে আছেন, কারণ অনেক বছর হয়ে গেছে তো এখন আইদার টপ অ্যাকাডেমিক্স ইন হার্ভার্ড, ইয়েল, বা দেখা যাচ্ছে ভারতে যারা আছেন তারা একদম টপ ম্যানেজিং পার্টনার্স অফ ল ফার্ম। সো এই নেটওয়ার্কটা কিন্তু এখনও অনেক কাজে লাগছে, অনেকভাবে কাজে লাগছে। একটা তো হচ্ছে জনস্বার্থমূলক কোনো কজের পেছনে যখন লড়াইটা শুরু করি তখনও কিন্তু ভারতে কি এক্সপিরিয়েন্স বা পাকিস্তানে বা এই রিজনে অন্যান্য দেশে এই চ্যালেঞ্জেস তো মোটামুটি আমাদের শেয়ার্ড। সো ওইখানে চ্যালেঞ্জেসগুলো কীভাবে তারা অতিক্রম করেছে, এই নলেজ শেয়ারিংটা খুব সহজ হয়। আরেকটা হচ্ছে যে এখনও যেরকম লিগ্যাল কেসেস ব্রিফস আমরা উই গেট রেফার্ড টু এই বাইরের এই ফার্মসগুলো, মানে আমার ফ্রেন্ডস আছে অমুক দেশে, তারা ওখানে ল ফার্মের তারা আমাকে কাজ পাঠাচ্ছে এই দেশে, বাংলাদেশ রিলেটেড যদি কোনো লিগ্যাল অ্যাডভাইস দরকার হয়। সো অনেকভাবেই কিন্তু এখনও উপকৃত হচ্ছি এই অক্সফোর্ডের ডিগ্রিটার জন্য। বাট ওভার দ্য ইয়ার্স যত ইন্টারন্যাশনাল ফোরাম টোরামে যতগুলোতে তুমি জয়েন করেছো অ্যান্ড হোয়াটনট, ওগুলোর সাথেও তো এই নেটওয়ার্কগুলো মানে ইট অল অ্যাডস আপ। ইট অল অ্যাডস আপ। আমাদের মহামান্য প্রধান বিচারপতিও কিন্তু অক্সফোর্ডেরই অ্যালামনাই, অ্যান্ড উনি তো রিসেন্টলি একটা ইন্টারন্যাশনাল একটা ফেলোশিপও পেয়েছে, লাইফ টাইম ফেলোশিপ ওয়াটন থেকে, গত পরশুই পেয়েছে। So yes, I'm a very proud alumni of Oxford. He's also an excellent personality. Oh, absolutely. এটাতে কোনো আমাদের বিচার বিভাগ অত্যন্ত সুযোগ্য একজন মানুষের হাতে আছে, এবং শুধু সুযোগ্য না, ওনার অনেস্টি, ওনার ইন্টেগ্রিটি নিয়ে কিন্তু কারো কোনো ধরনের সন্দেহ নেই, কখনো ছিলও না, এখনো নেই। এবং নো পলিটিক্যাল বায়াস, মানে বিয়ন্ড কোয়েশ্চেন। আমার মনে হয় এটা একটা ওনার ব্যাপারে একটা সর্বসম্মত একটা জায়গায় পৌঁছেছে ল কমিউনিটি অ্যাট লিস্ট। অ্যাবসলিউটলি, মানে সর্বজন গ্রহণযোগ্য একজন যদি হয়ে থাকে পুরো জুডিশিয়ারিকে লিড করার জন্য, ওনার থেকে সুযোগ্য ব্যক্তি আর কেউ নেই। মানে উনি তো আইনজীবী, বিজ্ঞ আইনজীবী, ইউর ইয়াং লয়ার অ্যাজ ওয়েল। আমার আইনের সম্পৃক্ততা নাই, কিন্তু মানে আইনের সাথে আছে না, মানে বৈবাহিক সম্পৃক্ততা, মানে তার মাধ্যমে তো আমি আইন সম্বন্ধে অনেক কিছু, মানে স্পেশালি জুডিশিয়ারি সম্বন্ধে অনেক কিছু জানতে পারি। তো সেখান থেকেও মানে আমার কাছেও পরিষ্কার ছিল, আমি আমার ওপিনিয়ন বলছি যে জাস্টিস রিফাত আহমেদ মানে উনার থেকে বেটার চিফ জাস্টিস অ্যাট দিস মোমেন্ট অ্যাট লিস্ট, কারণ ভিন্ন হতে পারে, বাট কোনোভাবেই দেয়ার ইজ নো সেকেন্ড পিক, মানে উনি একদম টপ।
অলসো বেশ কিছু লিগাল কোয়েশ্চেন্স যেগুলো আসলে অগাস্টে আমাদের সামনে আসলো, অ্যান্ড হি ওয়াজ এক্সেলেন্ট ইন এক্সপ্লেনিং অল দোজ থিংস। তো আবার এইখান থেকে আপনার কাছে প্রশ্ন, আপনি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন নিয়ে অনেক কাজ করেছেন এবং হয়তো বা সামনেও করতে থাকবেন, এবং স্পেশালি আপনি হেলথ কেয়ারের বিষয়ে আপনি একটা পার্সোনাল এক্সপিরিয়েন্সও শেয়ার করেছিলেন যে হেলথ কেয়ার নিয়ে আসলে কেন আপনি হেলথ কেয়ার সেক্টরে অ্যাকাউন্টেবিলিটি নিয়ে কাজ করছেন। কাইন্ডলি আপনি কি আমাদের সঙ্গে শেয়ার করবেন বিষয়? জি, এই হেলথ কেয়ার সেক্টরে আমাদের অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা একেবারেই নাই বললে চলে। এই জন্য স্বাস্থ্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমি বেশ কিছু বছর ধরে কাজ করে যাচ্ছি। কিছু স্পেসিফিক এরিয়াতে কাজ করছি, তার মধ্যে হচ্ছে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, যেটা নিয়ে আমার ওই পার্সোনাল ঘটনাটাও আছে যে আমার কাছের খুব একজন আত্মীয়, উনি ওয়াজ এ ভিকটিম অফ এ ক্রাইম, ওনাকে শ্যুট করা হয়েছিল গুলশানে একটা জায়গায়। তো তারপরে উনি কিন্তু চিকিৎসা না পেয়ে এই রক্তক্ষরণে মারা গেছেন, কারণ ওনাকে এমার্জেন্সি ডিপার্টমেন্ট, আমি এখন হাসপাতালের নামটা নাই নিলাম, অ্যাডমিট করতে চাচ্ছিলেন না। হ্যাঁ, বিকজ আগে রিপোর্ট করে আসেন, তো রিপোর্ট করে আসতে আসতে তো রোগী মারা যেতে পারে। সো এটা তো কোনো ভিত্তি হতে পারে না যে ভিত্তিতে একটা মুমূর্ষু রোগীকে আপনি ফিরিয়ে দিতে পারেন। সো এমার্জেন্সি মেডিকেল সার্ভিসেস নিয়ে অ্যাকচুয়ালি আমাদের একটা মামলাও দায়ের করা হয়েছে। এই ব্লাস্টের পক্ষে আমরা মামলাটা দায়ের করেছি। ব্যারিস্টার সারা হোসেন উনি ছিলেন, ব্যারিস্টার আনিতা গাজী রহমান ছিলেন এবং আমি ছিলাম। তো এখানে মহামান্য হাইকোর্ট বিভাগ কিন্তু একটা রায় দিয়েছে এবং একটা কমিটির মাধ্যমে গাইডলাইন্স ফর্মুলেট করে দিয়েছে এই এমার্জেন্সি মেডিকেল সার্ভিসেস সংক্রান্ত যে একটা লিগ্যাল ভ্যাকিউম আছে সেটাকে প্লাগ করার জন্য। এবং এই রায়টা কিন্তু দিয়েছেন এখন আমাদের প্রধান বিচারপতি, উনি যখন হাইকোর্ট বিভাগে ছিলেন উনি। এটা প্রায় একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট বলে কনসিডার করা হয়। এটার বাস্তবায়ন নিয়ে আমরা এখনও কাজ করে যাচ্ছি। এছাড়া আরেকটা আছে হচ্ছে মেডিকেলি আননেসেসারি সিজারিয়ান সেকশন, যেটাতে প্রায় মোটামুটি বেশিরভাগ পরিবারই কিন্তু ভুক্তভোগী, যে মাত্রাটা অত্যন্ত বেড়ে গেছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যা বলেছে 10-15% বেশি হওয়ার কথা না, কিন্তু বাংলাদেশে সেটা বাড়তে বাড়তে প্রায় ট্রিপল হয়ে গেছিল, 31% যখন আমরা মামলাটা দায়ের করি। তো সেটার জন্য একটা রায় এসেছে এবং কিছু নীতিমালা প্রণয়ন করা হয়েছে, যেটাকে আইন হিসেবে বিবেচনা করা হবে, এরকম কথা রায়ে এসেছে। যে এই প্রতিরোধে, যে মেডিকেলি আননেসেসারি সিজারিয়ান সেকশন রোধে কী কী করণীয়, সেরকম একটা নীতিমালা। আর আরেকটা বিষয় যেটা নিয়ে কাজ করেছি সেটা হচ্ছে অর্গান ডোনেশন। কারণ এটা তো আমাদের দেশে একটা বড় ধরনের, এখানে কালো বাজার একটা আছে, কিন্তু কিডনি, বিশেষ করে কিডনি বেচাকেনা যেখানে হয়, এবং এটার একটা বড় ধরনের কারণ হচ্ছে আইনে ডোনারের সংজ্ঞাটা অত্যন্ত খুবই লিমিটেড। মানে একটা ছোট্ট পুল আছে, নিকট আত্মীয়, এরা ছাড়া আর কেউ ডোনেট করতে পারবে না। সো সেটাকে চ্যালেঞ্জ করেও একটা মামলা। এবং তখন আমার আরেকটা অভিজ্ঞতা হলো যে সবসময় কিন্তু রায় পর্যন্ত অপেক্ষা করতে হয় না। অনেক সময় মামলা যে আপনি দায়ের করলেন, তারপরেই কিন্তু একটা ন্যাশনাল কনভারসেশন শুরু হয়, যেটার ভিত্তিতে আইন পরিবর্তন হয়। কারণ আমাদের মামলাটা চলাকালীনই আমাদের বেশ কিছু সুপারিশ বিবেচনায় নিয়ে আইনে প্রথম পরিবর্তন আসে, প্রায় আইনটা হওয়ার 19 না 17 বছর পর। তারপরে মামলাটা হওয়ার পর বাস্তবায়নের জন্য কাজ করছি। সো এই সেক্টরটা, হেলথ কেয়ার সেক্টরটা আমার কাছে অত্যন্ত ক্লোজ টু মাই হার্ট, অ্যান্ড আই থিঙ্ক এটা এমন একটা জায়গা যেটা আমাদের সবাইকে এফেক্ট করে, এবং এটা নিয়ে সবার কাজ করা উচিত। মেডিকেল নেগলিজেন্সের ব্যাপারেও অ্যাজ ওয়েল আমরা বেশ কিছু মামলা করেছি, যেটা এখনও বিচারাধীন আছে। সো চেষ্টা করছি একটা পজিটিভ ইম্প্যাক্ট এই সেক্টরে ফেলার। থ্যাংক ইউ আপা। ভাই, ডু ইউ হ্যাভ এ নিকনেম? আমার ফার্স্ট নেম, আমাদের দুজনেরই আসলে উই ডোন্ট হ্যাভ নিকনেমস। ওনার নাম রাশনা ইমাম রাশনা, আমার নাম ববি হাজ্জাজ ববি। ওনার ফার্স্ট নেমটা এত শর্ট যে এটা আর কত ছোট করা যাবে? কিভাবে ছোট করব? শুধু ব দিয়ে আটকে যেতে হবে। ইউ ক্যান হ্যাভ আ থার্ড নেম অ্যাজ ওয়েল, যেটা আসলে পাবলিক ইনফরমেশন না। সো ইয়া। আচ্ছা ভাইয়া, আপনি টিচার হিসেবে কর্মরত আছেন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, অ্যান্ড আমি আসলে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যতটুকু খোঁজ নিয়েছি কিছু আমাদের ছোটো ভাই বোনদের কাছ থেকে, ইউ আর কোয়াইট ফেমাস অ্যামংস্ট ইউর স্টুডেন্টস। সো আপনার ওই এক্সপিরিয়েন্সটা আসলে আপনি শেয়ার করবেন অ্যাজ এ টিচার, অ্যাজ এ পলিটিশিয়ান, দেন অ্যাজ এ পার্সন ফ্রম দ্য বিজনেস কমিউনিটি,
আসলে তিনটা এক্সপিরিয়েন্স তো আসলে খুবই ভিন্ন হওয়ার কথা। আমি কিন্তু এগেন আমি ক্ল্যারিফাই করি, আই এম নট এ পার্সন ফ্রম দ্য বিজনেস কমিউনিটি। আমার পরিবার যেহেতু ব্যবসায়িক পরিবার, সেহেতু ব্যবসায়িক পরিবার বর্গের অনেকের সাথে হয়তো ভালো পরিচিতি আছে, বাট আমি নিজে কখনো যেহেতু ব্যবসার সাথে ছিলাম না, সো আসলে ওই ব্যবসায়ী কিভাবে চিন্তা করে বা কিভাবে কাজ করে সেটার সাথে আমি কখনো সম্পৃক্ত না। সো এখান থেকে আর কি ওই পার্টটা বাদ। অ্যাজ ফার এজ আপনার সো একাডেমিয়ার একটা বড় অংশ অবভিয়াসলি আপনার টিচিং ইজ ওয়েল। সো সেই জায়গা থেকে আমি 16 বছর বোধহয় হয়ে গেল এখন নর্থ সাউথে পড়াই। আমার মনে হয় দ্য লাভ আই গেট ফ্রম স্টুডেন্টস অর দ্য স্টুডেন্ট কমিউনিটি ইজ ডিরেক্টলি রিলেটেড টু তারা যেভাবে দেখে দ্য এফর্ট। একজন আমাকে একটা বিশেষ জিনিস বলেছে, সরি টু ইন্টারাপ্ট, যে আপনি ক্লাসে হচ্ছে একটা রেগুলার ক্লাস আমরা কি দেখি, টিচার ঢুকেছেন, সামনে এসেছেন, কথা বলছেন, মেবি ইন্টারাক্টিভ মেবি নট, বাট এরকম একটা ফরম্যাটে আপনি হচ্ছে লাইক ইউ সিট ইন দ্য মিডল এন্ড স্টুডেন্টস আর সিটিং অ্যারাউন্ড ইউ, সো আপনি ওইভাবে হচ্ছে ক্লাস। এটা আমি শুনেছি, আই ডোন্ট নো আই হ্যাভন্ট বিন देयर। মেমোরিজ একজন ইউজুয়ালি যেটা হয় যে ডিপেন্ড করে আমি কি পড়াচ্ছি তার ভিত্তিতে ইদার আপনার ইন্টারঅ্যাক্টিভ এক্সারসাইজ বেসড ক্লাসেস হয় বা ইন্টারঅ্যাক্টিভ লেকচার বেসড ক্লাসেস হয়। সো মনে করেন আমি ইতিহাস বা রাজনীতি পড়াচ্ছি, তখন ইটস লেকচার বেসড। সো বাট এই লেকচারটা অবভিয়াসলি আমি মানে হেঁটে গল্প করতে করতে তাদের রেফারেন্স নিতে নিতে কথার কথা, আমি যদি একটু নির্বাচন নিয়ে কথা বলি, হয়তো দেখা যাবে যে আমার ক্লাসে যে 40টা স্টুডেন্ট আছে তার মধ্যে দুজনের চাচা বা মামা, একজনের হয়তো নিজের বাবা বা বড় ভাই নির্বাচন করেছেন। সো এখন ইট স্পার্কস এ কনভারসেশন। So তখন sort of real, and again I'm an academic who has sort of real life experience মানে সবকিছুতে। সো আমরা যখন কন্টেম্পোরারি রাজনীতি নিয়ে আমি আমার পলিটিক্যাল সায়েন্স ক্লাসে কথা বলি, কন্টেম্পোরারি রাজনীতিতে অতপ্রতভাবে আমি নিজে অংশ। সো তখন উই ক্যান হ্যাভ মোর লাইভলি কনভারসেশনস, বাস তাদের জিনিসগুলো। সো ক্লাসগুলো সবসময়, এটলিস্ট আমার ক্লাসগুলো, কাজ আমার নিজের নাহলে বোরিং লাগে, খুব ইন্টারাক্টিভ হয়, মানে উই টক আ লট, স্টুডেন্টসদের সাথে আলোচনা হয় অনেক। I ask them a lot of questions. Suppose philosophy class বা আমরা কান্টিয়ান sort of আপনার মেটাফিজিক্স নিয়ে একটা কথা বলছি, তো আমি তখন একটা দুটো প্রশ্ন ছুড়ে দিই আর কি, যে তোমরা এটা সম্বন্ধে এটা এই জায়গায় তুমি থাকলে তুমি এই জিনিসটা কিভাবে চিন্তা করতে। সো এই কনভারসেশন স্পার্ক করলে কি হয় যে দ্য ক্লাস বিকামস মোর ইন্টারেস্টিং, মানে ছাত্রছাত্রীদের তাদের জিনিসটা আরো অনুধাবন তারা ভালোভাবে করতে পারে, তারা মনে ভালোভাবে রাখতে পারে, এবং পরে যখন আপনাদের মতো কাউকে গল্প করে তখন তারা মজা করে গল্প করে যে স্যারের ক্লাসে মজা পেয়েছি। সো ওটা থাকে। বাট এই দেখেন আমরা রাজনীতি কেন করি, একটা মানে sort of there is a vision, আমরা বাস্তবায়ন করতে চাই, দেশকে একভাবে দেখতে চাই, দেশের মানুষকে একভাবে দেখতে চাই, কিন্তু ভিশন দিয়ে না ডে ইন ডে আউট কাজ হয় না। মানে আপনার 50 বছরের একটা ভিশন আছে, এটার জন্য আপনি প্রত্যেক দিন কাজ করাটা, এই নিজের ওই এনথুজিয়াজমটা ধরে রাখাটা খুব মুশকিল। সো রাজনীতি আসলে ভালোভাবে তারাই করতে পারে যারা ওই যে ওই ডে ইন ডে আউট কাজটাও খুব মজা পায়। রাজনীতি ডে ইন ডে আউট কাজ কি, ইন্টারাক্ট উইথ পিপল, মানুষজনের সাথে বসো, তাদের সাথে গল্প। আপনার মনে হয় এখানে একটা বড় প্লাস পয়েন্ট আছে, যে এখন আমরা যেটা বলি যে তরুণ ভোটারের পরিমাণ অনেক বেড়েছে, অ্যান্ড আসলে প্রতি 10 বছরই ডেমোগ্রাফিক চেঞ্জ আসছে, টেকনোলজিক্যাল চেঞ্জেস আসছে, সো সেই কারণে মেন্টালিটিতে অনেক পরিবর্তন আসছে। সো আপনার অ্যাজ ইউ আর ইউনিভার্সিটি টিচার, তা আপনি নতুন নতুন ছেলে মেয়েদের সঙ্গে মিশতে পারছেন প্রতিনিয়ত, এবং তাদের থেকে হয়তো বা নতুন কিছু জানতে পারছেন, যে আপনাকে অ্যাজ এ পলিটিশিয়ানও মনে হয় আরও বেশি রিফাইন করছে বা রিসোর্সফুল করছে। আই এম শিওর, আমি এক মুহূর্তের জন্য সেটার সাথে দ্বিমত পোষণ করবো না, বাট একই সাথে আমি অ্যাড করব যে ক্লাসরুমে অনেক সময় যে বা বেশিরভাগ সময় যেটা হয় যে কালচারাল আমাদের একটা টিচার স্টুডেন্ট ডাইনামিক্স আছে। সো মানে টিচার অনেক মুরব্বী, স্টুডেন্ট অনেক তরুণ, তারা একভাবে কথা বলবে, কিছু বলতে হয়তো ভয় করবে, এটা আমি সবসময় সেটা ভাঙতে চেষ্টা করি অ্যাজ ফার এজ নলেজ বেসড ডিসকাশনসের জন্য, বাট এটা থাকে। এই জিনিসটা আমি আরো আনফিল্টার্ড পাই যখন আমি মনে করেন বিভিন্ন এলাকায় মানে উপজেলা ইউনিয়ন লেভেলে যাই, তখন কিন্তু আমি আরো আনফিল্টার্ড পাই। কারণ তখন আমি যদি যখন 50 জন বলেন বা 500 বলেন, যেটাই বলেন, তাদের সাথে বসি, তাদের সাথে আমার স্টুডেন্ট টিচার রিলেশনশিপ নেই। সো তাদের সাথে আরো ওপেন কনভারসেশনস হয় অনেক সময়, এবং তাদের কাছে ইন্টারনেটের মতো আর কি। ইন্টারনেটে যে আপনি একটা দিয়ে দিলেন, ভাই যাতা জীবনে কারোর সামনে এই কথাটা বলতেন না, ইন্টারনেটে একটা কমেন্ট আপনি দিয়ে দিলেন। তো ওয়েন আই গো টু দিস প্লেসেস, অনেকের জন্য কিন্তু আই এম লাইক দি ইন্টারনেট।
মানে আমার সামনে ওনার এসে এখানে আমাকে অফেন্ড না করলেই হলো, তাছাড়া ওনার যা ইচ্ছা বলতে পারেন, আমিও মনে রাখবো না হয়তো ভালো করে যে এই লোকটা এক্স্যাক্টলি এই কথাটা বলেছে, এবং কোথাও রেকর্ডেড হবে না। তো তখন আমি আনফিল্টার্ড কিন্তু আরো বেশি শুনতে পারি। ক্লাসে শুনি না তা না, ক্লাসে অনেক কিছু শুনি, অনেক কিছু জানি, ইউর অ্যাবসলিউটলি রাইট, সেটাও অবভিয়াসলি অনেকভাবে হেল্প করে যে তরুণরা কি চিন্তা করছে এটা জানতে। বাট আমার কাছে মনে হয় ক্লাসে যতখানি না শুনি, ইটস আ টু ওয়ে প্রসেস। ওয়ান ওয়ে শোনার সুযোগটা আমি আরো বেশি পাই যখন আমি জায়গায় মানুষের কাছে কাছাকাছি যখন জি, তখন কারণ তারা আনফিল্টার্ড, মানে তাদের কোনো গ্রেডের চিন্তা নাই যে স্যার কি গ্রেড দিবে চিন্তা করে কথা বলি, খুশি করতে হবে, পসিবল রিপারকাশনস নেই। সো ইয়া, এক্স্যাক্টলি। থ্যাংক ইউ। আপা, আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কথাবার্তা বলেন, ফর এক্সাম্পল টক শোজ এন্ড ডিফারেন্ট সেমিনার্স। কিছু কিছু সময় দো আমি ক্লিয়ার করে নিতে চাই যে অবভিয়াসলি উই অল আর ইন সাপোর্ট অফ দিস ইন্টারিম গভর্নমেন্ট, বাট দেন এগেইন অ্যাট সাম পয়েন্ট আই থিঙ্ক উই গেট স্কেপটিক্যাল। সো আপনি বিভিন্ন জায়গায় স্কেপটিসিজমগুলো নিয়ে আলোচনা করেছেন, তো এবং এখন একটা ব্রডার ডিসকাশনও হচ্ছে রিফর্মস ইন সব কিছু নিয়ে। আপনার এই মুহূর্তে মানে আফটার 8 months অর সো, এবং আমরা একটা নির্বাচনের দিকেও ধাবিত হচ্ছে, এই মুহূর্তে আপনার আসলে অবজারভেশনস কি কি অ্যাবাউট দি ইন্টারিম গভর্নমেন্ট অ্যান্ড এর কাজকর্ম? অবজারভেশন, টু বি ফেয়ার, অবজারভেশনটা প্রথম অবজারভেশন হচ্ছে যে ওনারা যে স্টেজে এসে দেশের হালটা ধরেছেন অত্যন্ত ডিফিকাল্ট একটা স্টেজ, ইন দ্য সেন্স যে 15 বছর ধরে আমাদের রাষ্ট্রের যতগুলো গণতান্ত্রিক ইনস্টিটিউশনস আছে প্রত্যেকটা একেবারে ধ্বংস করে দিয়েছে বললেই চলে। সো এই কাজটা কারো জন্যই সহজ হওয়ার কথা না, এবং আমরা জানি বিশেষ করে আমাদের স্টেজে এসে তো আমরা বুঝতে পারি যে এটা সহজ কাজ না। তারপরেও কিন্তু জনগণের অনেক ধরনের আশা আকাঙ্ক্ষা জড়িত একদম অতপ্রতভাবে এই সরকারের পারফরমেন্সের উপর। অ্যান্ড সেই দিক থেকে বিবেচনা করলে আমার মনে হয় যে আইন শৃঙ্খলার পরিস্থিতিটা ওনারা আরও অনেক বেটার নিয়ন্ত্রণে আনতে পারতো, যেটা ওনারা এখনও আনতে পুরোপুরি সক্ষম হয়নি। অ্যান্ড এটা কিন্তু উদ্বেগজনক, কারণ আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনলে নির্বাচনটা আপনি সুষ্ঠু, অবাধ, ফ্রি ফেয়ার নির্বাচনের পথে কিন্তু একটা প্রতিকূলতা হয়ে দাঁড়াবে। তারপরে ধরেন ইকোনমি, আমি তো কর্পোরেট কমার্শিয়াল লয়ার, সো আমার বিভিন্ন বিজনেস গ্রুপস আমার ক্লায়েন্ট, তো ওনাদের সাথে যখন কথা হয় ওনারা কিন্তু একই কথা বারবার বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবসা বান্ধব নয়। কিন্তু একজন ব্যবসায়ী কিন্তু বাণিজ্য উপদেষ্টা হিসেবে হয়েছে, অনেক পরে উনি কিন্তু যুক্ত হয়েছে, এখন না। আর উনি কতদূর কাজ করতে পারছেন কি না এটা তো আর একটু সময় সাপেক্ষ ব্যাপার, দেখার বিষয়। কিন্তু প্রত্যেকটা বিজনেস গ্রুপ থেকে মোটামুটি একই কথা আসছে যে তাদের সাথে সরকার মিনিমাল এঙ্গেজমেন্ট সরকারের। সো মিনিমাল এঙ্গেজমেন্ট যদি তাদের সাথে থাকে তাহলে তাদের যে কনসার্নসগুলো আছে সেগুলো অ্যাড্রেস করা হচ্ছে না। অ্যান্ড তাদের অ্যাড্রেস না করা হলে এই যে ইকোনমি, যেটা উনিও সবসময় বলে ইজ দ্য সুপার স্ট্রাকচার যেটার উপরে সব কিছু ইজ বিল্ট, সো ইকোনমি যদি দাঁড়াতে না পারে তাহলে তো একটা আরও বড় ধরনের ক্রাইসিস সামনে আছে। সো এটা সেকেন্ড কমেন্ট। থার্ড কমেন্ট হচ্ছে ইদানিং আমি হয়তো অনেকগুলো প্ল্যাটফর্মেই এই আশঙ্কাটা প্রকাশ করেছি, সেটা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে, so far as holding elections are concerned. কারণ ধরেন এই নতুন যে রাজনৈতিক দলটা লঞ্চ করা হলো, রেজিস্ট্রেশন তো এখনও হয়নি, সেই দলের কথা বলছি আমি, ওই কনটেক্সটে কথাটা বলছি যে সেই দলটা গঠন করার সাথে সাথে অন্তর্বর্তীকালীন সরকারের কি অফিশিয়ালস বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে কংগ্রাচুলেশনস জানাচ্ছে, যেটা কিন্তু অন্যান্য দলের ক্ষেত্রে আমি কখনো দেখিনি। মানে একদম অল আউট ওভার্ট একটা সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি এই নতুন দলের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিভিন্ন চিঠিও ইস্যু হতে দেখেছি বিভিন্ন। অ্যাবসলিউটলি। অ্যান্ড শুধু তাই নয়, এই দলটার নেতৃত্বে কে আছেন সে তো দুদিন আগেও অ্যাডভাইজার ছিলেন সরকারের। এই দলটার সাথে অতপ্রতভাবে জড়িত আরও দুজন অ্যাডভাইজার এখনও ক্যাবিনেটে আছেন। তারপরে ধরেন লোকেশন, যেটা নিয়েও আমি বক্তব্য অনেক জায়গায় দিয়েছি, যে মানিক মিয়া অ্যাভিনিউতে লঞ্চ হয়েছে গত 20-30, আপনি আরও ভালো বলতে পারবেন, বছর তো কোনো রাজনৈতিক দল এই ধরনের পারমিশন পায়নি এরকম একটা লোকেশনে ইভেন্টটা করার জন্য। ফান্ডিং কোথা থেকে আসছে? এত ফ্যান্সি যে ইফতার পার্টিগুলো করা হচ্ছে, এত নতুন একটা দলকে ফান্ড যদি ধরেন ব্যবসায়িক কমিউনিটি করেও থাকে, কেন করছে তারা? কারণ কি তাদের একটা ধারণা সৃষ্টি হয়েছে যে সরকারের ফুল সাপোর্ট এবং ব্যাকিং আছে, যে এটা স্টেট স্পন্সার্ড। এই ধারণাটা যদি সৃষ্টি হয়ে থাকে তাহলে লেভেল প্লেইং ফিল্ড কি ক্রিয়েটেড হচ্ছে ইলেকশনের জন্য?
সো এই সিম্পল প্রশ্ন এবং যুক্তিসঙ্গত প্রশ্নগুলো কিন্তু সবার মাথায়, এটা শুধু আমার ব্যক্তিগত মতামত না, এনসিপি ছাড়া মোটামুটি সবার মাথায় এই প্রশ্নগুলো আসছে। তারপরে ট্রান্সপোর্ট করে যে নিয়ে আসা হলো দেশের বিভিন্ন জায়গা থেকে এই লঞ্চে পলিটিক্যাল পার্টির, সেই ট্রান্সপোর্টটাও তো সরকারের দেয়া, বাস করে, বাস রেকুইজিশন নিয়ে তো আমরা পত্রপত্রিকায় দেখেছি অনেক কিছু, ডিসি যে রেকুইজিশনগুলো করেছে। সো এইসব কারণেই কিন্তু আমার মনে হয় যে ইটস ভেরি ইম্পর্ট্যান্ট দ্যাট দ্য ইন্টারিম গভর্নমেন্টস নিউট্রালিটি শুড বি আনকোয়েশ্চনেবল অ্যান্ড বিয়ন্ড কন্ট্রোভার্সি। কারণ তাদের অধীনে ইলেকশন হতে যাচ্ছে, এত বছর পরে ইলেকশন হতে যাচ্ছে, মানে এত বছর তো আমরা সবাই বঞ্চিত হয়েছি আমাদের ভোটাধিকার থেকে। সো তাদের নিউট্রালিটিটা বজিয়ে রাখতে হবে। এবং এই যে এতগুলো আশঙ্কা উঠছে তাদের নিউট্রালিটি নিয়ে, এখন পর্যন্ত একবারও কি কোনো উপদেষ্টা এটা অ্যাড্রেস করেছে প্রপারলি? তাদের তো অ্যাড্রেসও করা উচিত, আমাদেরকে আশ্বস্ত করা উচিত যে না ভাই আমরা নিউট্রাল এখনও, কিন্তু সেটাও কিন্তু করেননি, ওনারা অল আউট সাপোর্ট করে যাচ্ছেন। সো সেই কারণেই আমি অনেক জায়গায় হয়তো এই সমালোচনাটা করেছি, কারণ আমার মনে হয় এই কনসার্নগুলো অ্যাড্রেস করা দরকার সরকারের লেভেল থেকে। থ্যাংক ইউ আপা। এই পয়েন্টটি আমি বয় ভাই আপনার কাছেও আসছি, যে আপা নিউট্রালিটির কথা বললেন, এবং কিছু কিছু সময় অ্যাজ অ্যান অডিয়েন্স অ্যান্ড অ্যাজ এ পলিটিক্যাল এনথুজিয়াস্ট, অ্যাজ অ্যান অ্যাক্টিভিস্ট, আমারও মনে হয় অ্যাট টাইমস যে একটা কমিউনিকেশন গ্যাপ সরকারের উচ্চ মহল থেকে আছে, এবং দেয়ার ইজ আ ভিজিবল ডিভাইড ইন দি ইন্টারিম গভর্নমেন্ট, প্রবাবলি ডক্টর ইউনুস বাদে নিচে যে যারা আছেন, যারা দ্য পার্ট অফ হিজ গভর্নমেন্ট। সো দের ইজ এ ভিজিবল ডিভাইড, যে যারা হয়তো বা একটা শক্তির পেছনে একটা স্ট্রং সাপোর্ট দিচ্ছেন, এবং আরেকটা পোর্শন হয়তো বা ডক্টর ইউনুস যে কাজের জন্য আগাতে যাচ্ছেন সেখানে সাপোর্ট দিচ্ছেন। সো হাউ ইউ সি ইট অ্যাজ এ পলিটিশিয়ান? দেখেন, আমি প্রথমে একটা কথা বলে শুরু করব। আপনি বলেছিলেন যে না, ন্যাচারালি আমরা সবাই সরকারকে ফুললি সাপোর্ট করি। নট নেসেসারিলি। আমি এটা এসেন্সে বলেছি যে আমি এটাই আমার ক্লারিফিকেশনটা দিচ্ছি আর কি। দেখেন, আমরা দেশকে ভালোবাসি। সো আমাদের দেশে যেন কখনো অস্থিতিশীল অবস্থা তৈরি না হয়, সেটার জন্য যে কোনো সরকারকে যতখানি সাপোর্ট দেয়া দরকার আমরা দিতে বাধ্য। সেটার বাইরে যে কোনো সরকারের সমালোচনা করা, তাদের ভুল ধরিয়ে দেয়া, এবং ভুল যদি তারা না শুধরায় সেটার বিরুদ্ধে আন্দোলন করা পর্যন্ত কিন্তু আমাদের নাগরিক অধিকার না, শুধু দায়িত্ব। সো ব্ল্যাঙ্ক চেক কাউকে দিয়ে দেয়া, যেই সরকারি হোক না কেন, মানে জুলাই আন্দোলনে আমরা সম্মুখভাগে আন্দোলন করেছি, আহত হয়েছি, অনেক কিছু হয়েছে, এবং তার আগের 10 বছর ধরে আমরা করে আসছি। এবং আমরা মানে ওয়ান অফ দ্য ফার্স্ট পিপল, আমি আপনাকে বলছি ওয়ান অফ দ্য ফার্স্ট পিপল যে ডক্টর মোহাম্মদ ইউনুস, মানে আমাদের কারেন্ট মাননীয় প্রধান উপদেষ্টা, উনি প্রধান উপদেষ্টা হওয়া উচিত, হওয়া দরকার, এই নামটা নিয়ে সবচেয়ে আগে হয়তো যে কয়েকজন দৌড়িয়েছে তার মধ্যে আমি, এবং উনিও খুব ভালো করে জানেন, এবং যাদেরকে নিয়ে দৌড়েছে তারাও জানেন। ডক্টর মোহাম্মদ ইউনুসও খুব ভালো করে জানেন যে আই ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট পিপল যে ওনার নাম নিয়ে দৌড়েছে, যে মানে হাসিনা পড়বে অ্যান্ড দিস ইজ দ্য পারসন উই নিড তখন। সো আমি সেই জায়গা থেকে বলছি যে আমি তখন ওনাকে সাপোর্ট করেছি, এখন ওনার জন্য আমার বিশাল আকারের শ্রদ্ধা, সামনেও থাকবে। হ্যাভিং সেড দ্যাট, সরকার পরিচালনা ইজ এ ডিফারেন্ট বিস্ট, এবং সরকার পরিচালনার জায়গায় তুমি যখনই ভুল ত্রুটি করবে, নাগরিক হিসেবে আমার দায়িত্ব, আর যদি আমি পলিটিক্যালি কনসিয়াস হই বা রাজনৈতিক অ্যাক্টিভিস্ট হই, যেটা আমি আই অ্যাম, তখন এটা আমার পরম দায়িত্ব যে সেটার বিরুদ্ধে কথা বলা। সেই জায়গা থেকে ক্রেডিট ওয়্যার ইটস ডিউ। উনি যেটা বললেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার অনেক ভালো কাজ করেছে, করে যাচ্ছে, মাশাআল্লাহ। আপনি যেটা বললেন যে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে একটা বিভেদ তৈরি হয়েছে, আমি কিছু জায়গায় কোনো বিভেদ দেখি না, আবার কিছু জায়গায় বিভেদ দেখি। কার্যকরী কিছু পলিসি নিয়ে আমি বারবার দেখছি অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে বিভেদ আছে, বিভিন্ন গ্রুপিং আছে। এনসিপিকে সাপোর্ট করা নিয়ে এবং নির্বাচন তাড়াতাড়ি দেওয়ার ক্ল্যারিটিটা না দেয়া নিয়ে কোনো বিভেদ নাই। পুরো অন্তর্বর্তীকালীন সরকার একসাথে, পুরো সবাই একসাথে এনসিপিকে সাপোর্ট করেছে, সবাই, একটা ব্যক্তি নাই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে হলে তো বেরিয়ে এসে বলতো। পার্সোনালি আমরা যাদেরকে চিনি তাদের সম্বন্ধে আমি বলতে পারি তারা কেউ নাই, তারা সবাই এনসিপিকে ফুল সাপোর্ট করছে এবং চোখ বন্ধ করে সাপোর্ট করছে। এনসিপি ইজ দেয়ার পার্টি। তাহলে এনসিপি যদি তাদের পার্টি, একটা জিনিস আমি পরিষ্কার করি, জুলাই আগস্ট মানে অগস্টের 5 তারিখে যখন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু হলো, তখনও কিন্তু বেশ ভালোভাবে পরিষ্কার করা হয়েছিল যে রাজনৈতিক দলের কেউ অন্তর্বর্তীকালীন সরকারে থাকবে না, কারণ এরা নির্বাচনমুখী। যারা নির্বাচন করবে তারা নির্বাচন দেওয়ার দায়িত্বে যে সরকার, সেটার অন্তর্ভুক্ত হতে পারে না। এবং সেই আঙ্গিকেই যখন আপনার
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা তরুণরা ছিলেন তারাও বললো যে তারা সংযুক্ত হতে চায়, এবং আমরা মোটামুটি সবাই মানে আর্মড ফোর্সেস যে ইনস্টিটিউশন এটার সাথে সম্পৃক্ত ছিল এবং রাজনৈতিক দলরা যারা সম্পৃক্ত ছিল সবাই একদিকে মেনে নিল যে তারাও হতেই পারে, একটা সম্পৃক্ত থাকা উচিত, কারণ তারাও তাদের কোনো রাজনৈতিক দলও নেই, তারাও তো নির্বাচন করছে না, তারা করলে আগামীতে যে করবে। খুব শীঘ্রই অক্টোবর মাসে যে আমরা শুনলাম যে না তারা নতুন দল করবে, এবং নতুন দল করে যে 3 জন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আছে 3 জনই ওই দলে যাবে। একজন তো অলরেডি চলে এসছে, বাকি 2 জন একটু পরে যাবে। আমি শুনলাম একজন উপদেষ্টা নাকি তৃতীয় মাত্রার একটা বক্তব্যে বলেছেন যে উনি লিখিত আকারে দিতে পারেন, বাকি 2 জন যাবে না। বাকি 2 জন যদি নাও যায়, বাকি 2 জনও এখনো এনসিপির হয়ে বক্তব্য দিয়ে যাচ্ছেন। আমরা এটাও দেখেছি যে আর্মড ফোর্সেসের মতো ইনস্টিটিউশনকে যখন প্রশ্নবিদ্ধ করা হয়েছে এনসিপির এক তরুণ নেতা, তখন ওই একই সাথে বা একইভাবে আওয়াজ দিয়েছেন আপনার অন্তর্বর্তীকালীন সরকারের তরুণ উপদেষ্টা। তাহলে এনসিপি আর এই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আমি কোনো পার্থক্য দেখছি না। উনি যেটা পরিষ্কার করেছেন না যে লেভেল প্লেইং ফিল্ড কিভাবে হবে, এটা হওয়া সম্ভব না। এবং আপনি মানে কোনো কিছুতে, এবং এমন একটা মিডিয়া ন্যারেটিভও তৈরি করার চেষ্টা আছে যে এদেরকে প্রশ্ন করা যাবে না, এদেরকে প্রশ্ন করলে আপনি কোনো না কোনোভাবে জুলাই আন্দোলনের বিরোধিতা করছেন। ভাই জুলাই আন্দোলনে আমরা ছিলাম, আমি 17 তারিখ 18 তারিখ 19 তারিখ 3 দিন আহত হয়েছি আমরা, এবং শুধু আমি একা না ভাই, লক্ষ লক্ষ মানুষ ছিল। এখন এই লক্ষ লক্ষ লোকজন কোনো কথা, আমি ব্যক্তিগতভাবে এই জায়গাতে, আপনি সরি টু ইন্টারাপ্ট এগেইন, বাট আমি অ্যাড করছি যে 4 অগস্ট আমার বাসায় হামলা হয়েছে। আমার ঢাকাতে না, আমার নেত্রকোনার বাসায় হামলা হয়েছে, যেহেতু আমার বাবা একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। তো আমার নেত্রকোনার বাসায় হামলা হয়েছে, আগুন জ্বালানো বাদের বাকি ভাঙচুর থেকে শুরু করে সব কিছুই করা হয়েছে। তো এটার পরেও আসলে আমাদের ওই লাইনে কথাটা শুনতে হয় যে আমরা আসলে জুলাই অগস্টে এই জিনিসগুলোই তো ম্যানুফ্যাকচার্ড ন্যারেটিভ। ইন্টারিম গভর্নমেন্ট বসিয়েছি তো বড় দাগে আমরা, কিন্তু আবার আমাদের নাগরিক এবং রাজনৈতিক দায়িত্ব ভাই, তুমি যখনই ভুল করবে সেটা পয়েন্ট আউট করে দেয়া, প্রয়োজনে তুমি যদি তাও ভুল না মেনে নাও তাহলে, এবং শুধরাতে না চেষ্টা করো, না মানলা শুধরাতে না চেষ্টা করো, তাহলে সেটা নিয়ে রাজপথে নামা, দ্যাট ইজ আওয়ার ডিউটি। তো আমরা তো সেটা করতে হবে ভাই। সো এখানে এগেন অন্তর্বর্তীকালীন সরকার যে কাজগুলো করছে, সো আমি এনসিপি বাদ দিলাম আপাতত, নির্বাচন দায়িত্বটা কিন্তু নির্বাচন, তারা ধোঁয়াশা করছেন রিফর্ম না নির্বাচন। রিফর্ম না নির্বাচন মানে কি ভাই? এবং রিফর্ম যেটা সত্যি কথা, যেটা আমি বারবার সব ফোরামে বলতে চেষ্টা করছি, আমি এই অন্তর্বর্তী সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন ওনাদেরকেও বলতে চেষ্টা করছি, উনি আইনজীবী, উনি আমার কথা খুব ভালো করে বোঝেন, যে তুমি যে রিফর্ম করবে, এই রিফর্মের ম্যান্ডেটটা তোমাকে কে দিয়েছে? আজকে আমি সাপোজ আমি প্রত্যেকটা রিফর্ম যে রিফর্ম কমিশনগুলো বলেছে, আমি প্রত্যেকটার সাথে একমত, কথার কথা, আমি অনেকগুলোর সাথে একমত, যেটা সত্যি কথা, কিন্তু আমি বলছি আমি প্রত্যেকটার সাথে একমত। তবু আমি যদি রাজনৈতিক দল হয়ে থাকি, আমি কিভাবে তোমাকে বলবো যে ভোট দিবা না, আগে আমরা এই রিফর্ম করবো? কারণ আমি জনগণের ম্যান্ডেট নেই তো। তারপর যদি এটা করি, তাহলে জনগণ আগামীতে যে আমাকে বলতে পারে তোমার দলকে আমি কখনো ভোট দেবো না, তোমরা আমাদের কথা না শুনে, আমাদের কাছে না এসে তোমরা এই মাতব্বরিটা করেছো। সো অ্যাজ আপনার রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি আপনি কোনোভাবেই এটা করতে পারেন না। এনসিপি এখন নিজেদের নাম লিখেছে পলিটিক্যাল পার্টিতে, অ্যাজ এ রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি তারা কোনোভাবে এটা করতে পারে না। এই যে এনসিপির নেতৃত্ব আপনার এরকম একটা নাজুক সময় দেশের, তারা আর্মড ফোর্সেসকে প্রশ্নবিদ্ধ করছে, এটার উত্তর দিতে হবে না, কেউ উত্তর চাচ্ছে না, এটা নিয়ে প্রশ্ন করা যাবে না। তাদেরকে প্রশ্ন করলে আমরা, এনসিপির এক একটা নেতা হঠাৎ করে নতুন করে তাদের পারিবারিক ধন সম্পদ খুঁজে পাচ্ছেন, এগেন তারা তরুণ ভাই, আমি এভাবে বলতে চাই না, কিন্তু একটা যেমন আমি 2 দিন আগে কোনো একটা এরকম একটা টক শো ফরম্যাটে কারোর সাথে কথা বলছিলাম, এবং আমি বলছিলাম আদর স্নেহের সাথেই বলছিলাম যে ওরা তরুণ, ওরা ভুল করতে পারে, কিন্তু মুরব্বী যারা তাদের দেখা উচিত, অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন তাদের সহযোগিতা করা উচিত, দেখা উচিত। তো তরুণ উনি বললেন, এগেন উনিও অসম্মান দেখাননি আমাকে, সম্মানের সাথেই বলেছেন, তরুণ উনি বললেন যে আমাদেরকে বারবার তরুণ বলে ছোট করা হচ্ছে, আমরা তরুণ না, আমরা সঠিক রাজনৈতিক দল নিয়ে এসেছি, আগামীতে আমরা ক্ষমতায়ও যেতে পারি। তাহলে যদি তুমি রাজনৈতিক দল নিয়ে এসছো, তাহলে তুমি যদি আগামীতে ক্ষমতায় যেতে পারো, তাহলে ভাই সময় আসছে এগুলোর উত্তর তোমাকে দিতে হবে। তোমার হঠাৎ করে নতুন পারিবারিক সম্পত্তি কোত্থেকে খুঁজে পেলে তুমি? কোন ব্যবসায়ী হাউস থেকে হঠাৎ করে, যেই ব্যবসায়ী হাউস আমরা জানতাম অতপ্রুতভাবে আওয়ামী লীগের সরকারের সাথে জড়িত ছিল, ফান্ডিং করতো, এই করতো, সেই করতো, বিশেষ সুবিধা ছিল, তারা তোমাকে হঠাৎ করে অফিস দিয়ে দিল। আমি আপনাকে বলি যে যেই বিজনেস হাউস ওনাদেরকে অফিস দিয়েছে, সেই বিজনেস হাউসের বড় ছেলে আমার নিজের ছাত্র ছিল, আমাকে তো কখনো অফিস অফার করেনি, আমাকে তো কখনো এসে বলেনি স্যার আপনার ক্লাসে এত কিছু শিখেছি, আপনি এত মজা করে আমাদেরকে শেখাতেন, এই না আমাদের তরফ থেকে একটা অফিস আপনার জন্য, ঠিক না? তাহলে কেন পেয়েছে?
বা কেন নিয়েছে বা কিভাবে নিয়েছে। এই যে একজন চলে গেলেন, 86টা তরুণ হয়ে গেল। এক একটা তরুণের কত দাম ভাই? আমরা 10 বছর 15 বছর ধরে রাজনীতি করি, আমরা জানি ভাই কত টাকা লাগে। একটা উপজেলায় পোস্টারিং করতে কত টাকা লাগে, এবং আমার কতগুলো নেতার ওই টাকা আছে, তার মধ্যে কতটা আমার সহযোগিতা করতে হয় জাস্ট আমার নেতাকে খুশি রাখার জন্য, যে আচ্ছা বাবা তুই কর। হ্যাঁ, এগুলো আমরা বুঝি, আমরা জানি। তো হঠাৎ করে আপনার জন্য 86টা তরুণ হয়ে গেছে, 150টা গাড়ি, যেগুলো এক একটা ঢাকা থেকে, আমি তো ওখানে এমন গাড়িও দেখলাম যেগুলো আই কান্ট অ্যাফোর্ড, আই পার্সোনালি কান্ট অ্যাফোর্ড। এবং আমাকে বলা হয় নাকি আমি অনেক পারিবারিক সূত্রে নাকি আমার ওটা নিয়ে কথা বলতে হবে যে ওইভাবে যে আসলে দাদার সম্পত্তি থেকে কতটুকু পেয়েছেন। এই জিনিসগুলো, এগুলো আপনি এগেন আপনার উত্তর তাহলে দিতে হবে ভাই। আপনি যদি বলেন যে আপনি রাজনৈতিক দল, আপনি যদি বলেন যে ভোটের রাজনীতি আপনি কম্পিট করবেন, আপনি যদি বলেন যে জনগণ কি চায় আপনি জানেন, অন্য কেউ কথা বলতে পারবে না, তাহলে আগে আপনি আপনার নিজের পরিচয় পরিষ্কার করে জানান। এই জিনিসগুলো এখন প্রশ্ন আসতেই হবে। এবং আমি বড় দাগ, আমি এখনো হয়তো সেদিন মাত্র 1-2 দিন আগেই যে তরুণ একজন বললেন যে তাদেরকে তরুণ বলে ছোট না করি, তার জন্য হয়তো আমি এই কথাগুলো বললাম, বাট আমি এখনো আসলে ওই টকশোতেও যেটা বলেছি সেটা বিশ্বাস করি যে এরা আসলেই তরুণ, তারা রাজনীতি এক্সপিরিয়েন্স করেনি, তারা জানে না। এবং তাদের পিছে যারা আছেন, এই যে উপদেষ্টা মণ্ডলীতে, আমি পরিষ্কার করছি, উপদেষ্টা মণ্ডলীতে লোকজন আছেন যারা শক্তভাবে তাদেরকে সাপোর্ট করে যাচ্ছেন, প্রোটেক্ট করে যাচ্ছেন। কিছু দূর তরুণদের প্রোটেক্ট করেন, কোনো অসুবিধা নেই, এরা আমাদেরও সন্তান সমতুল্য, আমিও তাদেরকে প্রোটেক্ট করতাম। কিন্তু তাদেরকে প্রোটেক্ট করে তাদের দিয়ে আপনি একটা সরকার দাঁড়া করাতে চান যেটা আপনার প্রক্সি সরকার হবে, এইটা ভাই মেনে নিতে রাজি না। এবং এটা যদি আপনি করতেই চান আপনি করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু নির্বাচন দেন, নির্বাচন দিয়ে আপনার প্রক্সি সরকার নিয়ে আসেন, কিন্তু নির্বাচন সঠিক হতে হবে। আপনিও জানেন যে এখন আপনি পারবেন না সেটা, তার জন্য আপনি বারবার নির্বাচন পিছিয়ে দিচ্ছেন। এইটা তো ভাই আমাদের আর তখন তো আপনি অন্য কোনো উপায় রাখেন না। থ্যাংক ইউ ভাই, ভেরি ক্লিয়ার। আপা, সংস্কার নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, আমরা মোটা দাগে সকল সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে অনেক আলোচনা দেখছি বিভিন্ন জায়গায়, বাট লিগাল রিফর্মস নিয়ে, বিচার বিভাগ সংস্কার কমিশন নিয়ে আলোচনা খুবই কম হয়েছে আমরা যতটুকু দেখেছি, এবং কিছু জিনিসপত্র এখনও খুব লিমিটেড, খুবই ভেগভাবে রাখা হয়েছে। এই ব্যাপারে আপনি অ্যাজ এ প্র্যাকটিশনার অ্যান্ড দেন অ্যাগেন অ্যাজ এ কনসার্ন সিটিজেন আপনার রিমার্কস কী থাকবে? অ্যাকচুয়ালি এখানে আমি একটু দ্বিমত পোষণ করব, কারণ সোফার ওনারা সরকার, আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পরে, এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে বেশ কিছু রিফর্ম বা সংস্কার কিন্তু বিচার বিভাগে অলরেডি হয়েছে। সো দ্যাটস নট, অন্যান্য ক্ষেত্রে কিন্তু অত দ্রুত রিফর্মস আমরা দেখিনি। অ্যান্ড এইটার ক্রেডিট আমি ডেফিনেটলি আমাদের প্রধান বিচারপতিকেই দেব, পার্টলি। অ্যান্ড তার মধ্যে ধরেন একটা আমাদের মূল যে গ্রিভান্সটা ছিল, যে আমাদের বিচার বিভাগ স্বাধীন ছিল না। বিশেষ করে গত 15 বছরে আমরা দেখেছি যে বিচার বিভাগকে দলীয়করণ করা হয়েছে, এবং বিচার বিভাগের স্বাধীনতা একটা গণতন্ত্রের জন্য, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা সবাই জানি। এবং বিশেষ করে এই যে স্বৈরশাসন, যাতে যে কোনো সরকার তাদের যে ক্ষমতা সেটাকে অপব্যবহার না করতে পারে, সেটা নিশ্চিত করার জন্য কিন্তু বিচার বিভাগকে স্বাধীন হতে হবে সরকারের থেকে বিশেষ করে। সো এটা নিয়ে তো কোনো দ্বিমত পোষণ করার অবকাশ নেই। এবং স্বাধীনতাটা এনশোর বা নিশ্চিত করার জন্য আমাদের কি কি করণীয়, এবং তার মধ্যে কতগুলো পদক্ষেপ অলরেডি নেওয়া হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে যে বিচারকদের সরানোর বা রিমুভ করার ক্ষমতাটা, আপনার হয়তো মনে আছে যে 16th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আওয়ামী লীগ সরকার সরিয়ে সেটা সংসদকে দিয়ে দিয়েছিল, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাত থেকে নিয়ে। এবং সেটা কিন্তু হাইকোর্ট অবৈধ ঘোষণা করা হয়েছিল, এবং হাইকোর্টে যে মহামান্য বিচারপতি অবৈধ ঘোষণা করা হয়েছিল উনি হচ্ছেন আমাদের বর্তমান গুম কমিশনের চেয়ারম্যান মিস্টার জাস্টিস মইনুল ইসলাম চৌধুরী। ওনাকে শাস্তিও দেওয়া হয়েছিল, তার জন্য শাস্তিস্বরূপ ওনাকে আপিল বিভাগে এলিভেট করা হয়নি, ডিসপাইট হিম বিং ওয়ান অফ দ্য বেস্ট জাজেস উই এভার হ্যাড। তারপরে যখন আপিল বিভাগে গেল এই রায়টা, সেখানে মিস্টার জাস্টিস ফর্মার চিফ জাস্টিস সুরেন্দ্র কুমার সিনহা উনি ওটাকে বহাল রাখলেন, এবং তার জন্য শাস্তিস্বরূপ ওনাকে কি করা হয়েছে এটা তো আমরা সবাই জানি, যে ওনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে, ইভেন্চুয়ালি জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছে। তো এই তারপরে যেটা আমরা দেখলাম যে পতনের পরপরই এই 16th অ্যামেন্ডমেন্টটা রিভিউ বাতিল করে দেয়া হলো, এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রিভাইভ করা হলো। সো তার মানে রিমুভালের ক্ষমতাটা কিন্তু এখন
বিচার বিভাগের নিজের হাতেই আছে। হ্যাঁ, একটা সেরেমোনিয়াল দায়িত্ব দেওয়া হয়েছে রাষ্ট্রপতিকে, কিন্তু রাষ্ট্রপতি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যে এনকোয়ারি করে যে সুপারিশটা দেবে যে কোন বিচারপতিকে সরানো উচিত কি না কোনো অভিযোগের ভিত্তিতে, রাষ্ট্রপতি সেই সুপারিশটা মানতে, এটা সুপারিশও না, মানে সেই নির্দেশনাটা মানতে বাধ্য। সো ক্ষমতাটা সরিয়ে দেওয়া হয়েছে, এটা একটা বড় স্টেপ বিচার বিভাগের স্বাধীনতা এনশোর করার ক্ষেত্রে। দ্বিতীয় যেটা করা হয়েছে, একটা অর্ডিন্যান্স জারি করা হয়েছে, সুপ্রিম কোর্ট জাজেস অ্যাপয়েন্টমেন্ট অর্ডিন্যান্স, যেখানে আলাদা একটা কাউন্সিল গঠন করা হয়েছে যার মাধ্যমে বিচারপতি নিয়োগ করা হবে। এবং আশা করছি নেক্সট আগামী 1-2 মাসেও বিচারপতি নিয়োগ হওয়ার কথা এই কাউন্সিলরাই নিয়োগ করবে। সো এখানেও কিন্তু সরকারের কোনো ধরনের হস্তক্ষেপ যাতে না থাকে সেটা নিশ্চিত করা। আরেকটা জিনিস যেটা আমাদের মাননীয় প্রধান বিচারপতি গত বছর 21শে সেপ্টেম্বর উনি কিন্তু সবাইকে অ্যাড্রেস করেছেন দেশকে, যে একটা রোড ম্যাপ দিয়েছেন বিচার বিভাগ সংস্কারের। তার মধ্যে আরেকটা জিনিস উনি সাজেস্ট করেছিলেন, সেটা হচ্ছে গিয়ে পৃথক একটা সচিবালয়। কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে যদি বিচার বিভাগ নির্ভর করে মন্ত্রণালয়ের উপরে, তাহলে কিন্তু পুরোপুরি স্বাধীন হতে পারবে না। সো একটা পৃথক সচিবালয় নিয়েও আমি আশা করছি নেক্সট কয়েক মাসেই আমরা হয়তো একটা অর্ডিন্যান্স জারির মাধ্যমে বা অন্যভাবে আলাদা হয়ে যাবে, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপেন্ডেন্স আর থাকবে না বিচার বিভাগের। সো ফার অ্যাজ আই এম কনসার্ন, আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে যে বিচার বিভাগের সংস্কারগুলো কিন্তু বেশ দ্রুত এগিয়ে যাচ্ছে কম্পেয়ার টু আদার এরিয়াস। সো এটা নিয়ে অ্যাটলিস্ট আপাতত আমি মোটামুটি স্যাটিসফাইড। থ্যাংক ইউ আপা। এই সংস্কার বিষয়ে আপনার কাছে একটা পার্টিকুলার প্রশ্ন থাকবে যে আমরা অনেক সংস্কারের কথা বলা হচ্ছে, 8টা কমিশন গঠন করা হয়েছে, সবাই কাজ করছে, এইবল লোকরা কাজ করছেন। এডুকেশন সিস্টেমে আমি যতদূর বুঝি এডুকেশন সিস্টেমের আপাদমস্তক পরিবর্তন দরকার, বাট এটা নিয়ে খুব একটা কথা হচ্ছে না ফ্রম অ্যান একাডেমিশিয়ানস পয়েন্ট অফ ভিউ। আপনি এই ব্যাপারে কিছু বলতে পারেন ইন শর্ট? দেখেন, এডুকেশন এত গুরুত্বপূর্ণ একটা জিনিস যে এটা রিলেটেড আপনার সব ধরনের স্টেক হোল্ডারদের কনসেনসাস এবং ফিডব্যাক ছাড়া করা খুব মুশকিল। আমরা সবাই কিন্তু এক দাগে এগ্রিড যে আমাদের এডুকেশনের অবস্থান বেহাল এবং এটা বড়োভাবে রিফর্ম দরকার। কিন্তু এক্স্যাক্টলি কোন রিফর্মগুলো কার্যকরী হবে সেটা ঠিক করাটাও যেমন মুশকিল, আবার সেটা ঠিক করাটা সময় নিয়ে করতে হবে। এবং তার জন্য মনে করেন আই উড থিঙ্ক যে আপনার প্রাইমারি থেকে শুরু করে একদম টার্সারি সব জায়গায় অনেকগুলো পাইলটিং করে এবং ডিফারেন্ট জায়গা, মানে জায়গা, পজিশন, সোশিও ইকোনমিক ক্লাস, অনেক কিছু রিলেটেড, অনেক কিছু পাইলটিং করে আমাদের এমন জায়গায় আসতে হবে, হয়তো আমরা 1 বছর সময় নিয়ে এমন জায়গায় আসতে হবে যেখানে কোনগুলো আমাদের জন্য অ্যাটলিস্ট অ্যাট দিস পয়েন্ট ইন টাইম সবচেয়ে বেস্ট টাইপের সলিউশনস হতে পারে। এবং সবগুলোকে তো আবার ইন্টিগ্রেট করতে পারতে হবে। আপনি প্রাইমারিতে একদিকে গেলেন, সেকেন্ডারিতে ভিন্ন দিকে চলে গেলেন, এটাও হবে না। সো এগুলো এত বড় টাস্ক যে একটা অন্তর্বর্তীকালীন সরকার অল্প সময়ের ভিতরে এটা বড়ভাবে করতে পারবে, এটা সম্ভব না। হ্যাঁ, ওনারা একটা কমিশন হয়তো করতেই পারতেন যেটা কিছু প্রপোজাল দিতে পারতো, সেটা এখনও হয়তো করতে পারেন। কিন্তু আগামীতে যে বড়ভাবে যেই সরকারি দায়িত্ব নেবে তাদেরকে এই দায়িত্বটা নিয়ে কাজ শুরু করতে হবে। থ্যাংক ইউ। আমাদের সময় স্বল্পতা আছে, আমরা জাস্ট ছোট 2-1টা প্রশ্ন, আমাদের কমন প্রশ্ন থাকবে দুজনের কাছেই। ইলেকশন আসছে সামনে, হোপফুলি আপনি তো একটি রাজনৈতিক দলের চেয়ারম্যান, আপনার দলও নির্বাচনমুখী, আপনি তো ইলেকশনে অংশগ্রহণ করবেন নিজে থেকে। রাশনা আপা, আপনি কি নির্বাচনে অংশগ্রহণ করবেন? না, আমি রাজনীতির সাথে সরাসরি যুক্ত না, কিন্তু মানে সময় আছে, আপনার যেহেতু এনথুজিয়াজম আছে, সো আমার আপাতত এই ধরনের কোনো পরিকল্পনা নেই ইলেকশন করার। এখন ফিউচার উনি অনেক চেষ্টা করেছে কিন্তু উনি সফল হয়নি, লেটস পুট ইট দ্যাট ওয়ে। সো আপাতত এই ধরনের কোনো পরিকল্পনা নেই। আর সংস্কার আর নির্বাচন এগুলোকে মুখোমুখি দাঁড়া করানো হচ্ছে, এই বিষয়ে আপনি কি মনে করছেন যে আসলে ইজ ইট লাইক রিয়েলি এরকম যে এনডিএম সহ অন্যান্য রাজনৈতিক দল আসলে সংস্কারের পথে একটা বাধা দিচ্ছে এবং নির্বাচনমুখী হয়ে সংস্কারকে পিছিয়ে ফেলে সামনের দিকে আগানোর চেষ্টা করছে? আপনিও কিরকমটা মনে করেন? প্রথমত তো সংস্কার এবং নির্বাচন এই দুটোকে একেবারেই দে শুড নট বি পিটেড এগেনস্ট ওয়ান অ্যানাদার। দুটো কারণে। একটা হচ্ছে গিয়ে নির্বাচনকে, এটা যখন আপনি করেন যে সংস্কারকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করান, আপনি কিন্তু নির্বাচনের তাৎপর্য বা সিগনিফিকেন্সটাকে আন্ডারমাইন করার চেষ্টা করছেন একটা গণতন্ত্রে।
নির্বাচন চারটিখানি ব্যাপার না, একটা গণতন্ত্রের বেসিস হচ্ছে নির্বাচন। গণতন্ত্রের অর্থই হচ্ছে যে আমরা আমাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করব। সো বারবার না নির্বাচন পরে এই ডিবেটটাই মনে হচ্ছে নির্বাচনের সিগনিফিকেন্সটাকে একেবারে আন্ডারমাইন করছে। এবং এটা যেহেতু যুক্তিসঙ্গত না, তখন প্রশ্ন উঠছে যে কেন করা হচ্ছে। তার পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, কোনো দলকে এক্সপ্যান্ড করার জন্য সময় চাচ্ছে, নিজেরা ক্ষমতায় থাকার জন্য সময় চাচ্ছে, না কি? এগুলো তো, এসব প্রশ্ন মানুষের মনে আসাটা স্বাভাবিক। সো এটা একটা। এবং সেকেন্ড যে পয়েন্টটা, যে রিফর্মটা নেবে, রিফর্ম বলতে কি বোঝাচ্ছে? এই রিফর্মের ম্যান্ডেটটা তো এখন পর্যন্ত স্পষ্ট না। প্রথম আমরা ভাবছিলাম আচ্ছা ওনারা এখনই আসলেন, ক্ষমতা একটু সময় দেই, কিন্তু এখন পর্যন্ত 8 মাস হয়ে গেছে, আমাদের কোনো ধরনের ধারণা নেই কি রিফর্ম ওনারা করতে চাচ্ছেন। হ্যাঁ, কোনো স্পষ্ট ধারণা, ক্লিয়ার ম্যান্ডেট নেই। এবং ক্লিয়ার ম্যান্ডেটটা থাকা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন যদি ডিসেম্বরে নির্বাচন দিতে চান আর এখন পর্যন্ত কোনো ক্লিয়ার ম্যান্ডেট না থাকে, তাহলে তো এটা একটা অত্যন্ত কি বলবো মিসট্রাস্ট সৃষ্টি করছে towards the interim government. So we need to have a clear idea, and more importantly, reform যে ব্যাপারে একটা ঐক্যমত স্থাপন করা যাবে, যে ন্যাশনাল ঐক্যমত কমিশন গঠন করা হয়েছে, তাদের তো দায়িত্বই এটা। সো ঐক্যমত যে ব্যাপারগুলোতে স্থাপন করা যাবে, সেই রিফর্মগুলো দিয়ে আমরা ইলেকশনের দিকে এগিয়ে যাওয়া উচিত। এটাই অ্যাডভাইজেবল হবে, কারণ পরিস্থিতি কিন্তু বিগড়ে যাচ্ছে। ল অ্যান্ড অর্ডার এখনও কন্ট্রোলে না। তারপরে এনসিপি যেভাবে চ্যালেঞ্জ করেছে ডিফেন্সকে, আর্মিকে, মানে এই সব কিছুই কিন্তু একটা পরিস্থিতি বিগড়ানোর একটা ইন্ডিকেশন। সো আমরা যত দেরি করব ইন্টারিম সরকারের নিউট্রালিটি নিয়ে তত প্রশ্ন আসবে, ইকোনমির অবস্থা খারাপের দিকে যাচ্ছে, তারপরে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনও আরও বিগড়াবে। সো এগুলো সবগুলো অ্যাভয়েড করার জন্য এবং গণতন্ত্র রিস্টোর করার জন্য আমার মনে হয় নির্বাচনের কোনো বিকল্প নেই। আর রিফর্ম একটা অনগোয়িং প্রসেস। এই দুটো রিফর্ম করলেই সারা জীবনের জন্য, মানে অনন্তকালের জন্য বাংলাদেশের আর রিফর্ম করতে হবে না, এটা একটা অযৌক্তিক কথা। সো রিফর্ম অনগোয়িং প্রসেস। এই সরকার কিছু করবে, নির্বাচিত যে সরকার আসবে তারাও করবে, ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে রিফর্ম হবে। এবং আমি সবসময় ইনক্রিমেন্টাল রিফর্মের জন্য ইন ফেভার অফ ইনক্রিমেন্টাল রিফর্ম। ঢালাওভাবে করলেই তো হবে না, সব কোল্যাপস করবে। সো আস্তে আস্তে করে আমরা দেখি যে কোনটা কাজ করছে কোনটা না, ওভাবে আগায়। বাট নির্বাচনের কোনো বিকল্প নেই। থ্যাংক ইউ বয় ভাই। আপনার কাছে এ পর্যায়ে শেষ প্রশ্ন, যে আপনি বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনের একজন শরিক ছিলেন এবং তাদের সঙ্গে এখনও একটা কনভারসেশনে আছেন। আপনি কি তাদের সঙ্গে একসাথে বা জোটবদ্ধ হয়ে নির্বাচন করবেন, এরকম পরিকল্পনা করছেন? এই মুহূর্তে আমার যে প্রচেষ্টা আছে, এবং আমি বিশ্বাস করি বিএনপি দলগতভাবে একই প্রচেষ্টা, যে যুগপৎ আন্দোলনে আমরা যারা বড়ভাবে একসাথে ছিলাম, ত্যাগ স্বীকার করেছি, এই নির্বাচনটা আমরা যেন একসাথে করতে পারি। সো যেহেতু আমার এবং আমার দলের এই বিশ্বাস, এবং আমি জানি বিএনপির অ্যাটলিস্ট এই পর্যন্ত এই বিশ্বাস, তাহলে আমি ধরে নিচ্ছি যে আমি আশাবাদী যে আগামীতে আমরা বিএনপি এবং ওই যে যুগপৎ আন্দোলনে বড়ভাবে যারা একসাথে ছিল, আমরা সবাই একসাথে অ্যাটলিস্ট চেষ্টা করবো যেন সবাই একসাথে নির্বাচনটা করতে পারি। এবং যদি জিতে আসতে পারেন তাহলে জাতীয় সরকারের অংশ হবে এরকম, মানে যদি আমরা জিতে আসতে পারি তাহলে তো বিএনপির পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে এগেন আমরা জিতে আসতে পারলে অটোমেটিক্যালি আমরা সরকার হব, কিন্তু বিএনপির পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে যেই জিতুক না কেন, যদি বিএনপির নেতৃত্বে কোনো একটা গ্রুপ জিতে, মানে যে আমাদের কোয়ালিশন জিতে, তাহলে তারা জাতীয় সরকারের রূপকরণ করবেন। এই জাতীয় সরকারের রূপকরণটা কিভাবে করবেন সেটা নিয়ে আমরা নিশ্চয়ই আরও আলোচনা করব। বাট ইন প্রিন্সিপাল আমরাও একমত যে অনেক হয়েছে, একবার অ্যাটলিস্ট চলো সবাই মিলে একটা কনসেনসাস বিল্ড করে সরকার চালাতে চেষ্টা করি। একটা শেষ প্রশ্ন আপনাদের দুজনের কাছে, যে যেই ফার্স্টে চান সে আনসার দিতে পারেন, তারপর আমরা শেষ করব, যে হাউ ডিড ইট অল স্টার্টেড ইন বিটুইন ইউ টু? We met. Yeah, you met in London, in Oxford. I remember. So we met মানে কি আমি কেন বললাম যে the first day we actually had a conversation, মানে I guess তারুণের ভাষায় বললে আপনি বলবেন sparks flew, হ্যাঁ, বাট মোর রিয়ালিস্টিক ভাষায় হলো যে আমাদের দুজনের কাছে খুব অল্প সময়ের ভিতরে পরিষ্কার হয়ে গেছে যে ভাই এই মানুষটা তো আমার সাথে একদম ম্যাচ করে, একদম। সো and this was our first conversation
ফার্স্ট মানে ফার্স্ট কনভার্স নট আপনার নাম কি আছে ভালো আছেন ভাই না মানে একটু বসে কথা বলা লাইক সাপোজ 20 minutes half an hour ফার্স্ট টাইম উই হ্যাড এ কনভারসেশন দ্যাটস ইট তারপর থেকে উই নট সেপারেটেড ইন 18 odd years আপনি কতটুকু কতটুকু একমত সত্যি কথা প্রশ্নটা ইন্টারেস্টিং প্রশ্ন না কিছু দূর হলে তো ডেফিনেটলি আমি একমত হয়তো একেবারে প্রথম কয়েকটা দেখায় কিন্তু ঠিক না প্রথম ওরকম কনভারসেশন হয়। আমি প্রথম হ্যাঁ, দেখা হ্যাঁ, বলিনি উনি প্রথম আমি কনভারসেশন conversation. I didn't say প্রথম হাই দেখা। হ্যালো স্টেজে একেবারে প্রথম কয়েকটা দেখাতে হয়তো আমারও কিছু ভুল ধারণা ছিল ওনার ব্যাপারে ওনারও কিছু ভুল ধারণা ছিল আমার ব্যাপারে কিন্তু পরবর্তীতে যখন কথা বলা শুরু করেছি আই থিঙ্ক তারপরে দে ওয়াজ নো টার্নিং ব্যাক সব কিছু খুব এফর্টলেস ছিল মানে স্মুথলি হয়ে গেছে মানে হয় না যে অনেক সময় হয় যে একটা সম্পর্কের You উপর didn't have to আপনার push yourself. না একেবারেই না মানে কখন কি হয়ে গেল বুঝলামও না এরকম টাইপের হয়েছে যে টাইম জাস্ট ফ্লু বাই এন্ড উই জাস্ট গট ইট প্রথম সন্তানের পর ফার্স্ট একটু চিন্তা করছি ওয়েট এ মিনিট অনেক কিছু হয়ে গেল অনেক কিছু হয়ে গেল এবার এটার একটা ছোট্ট এটার কারণটাও হচ্ছে যে আমরা যে স্টেজে আমাদের দেখা হয়েছে তখন কিন্তু আমরা ঠিক তরুণ ছিলাম না যেহেতু তরুণ নিয়ে আমরা এত কথা বলছি You were in your তরুণ late 20s, ছিলাম I was in my আমি early লেট mid-30s 20s-এ উনি আর্লি 30s-এ ছিল সো তখন মোটামুটি দুনিয়া দেখা হয়ে গেছে কাজকর্ম করা হয়ে গেছে আমি কি চাই জীবন থেকে সে কি চাই জীবন থেকে একটা ধারণা ছিল সো তাই আই থিঙ্ক ইমিডিয়েটলি উই ক্লিকড সো Let's also it was written in the stars উনি একটু রোমান্টিক আসলে আমার থেকে বেশি রোমান্টিক দ্যাটস ফর শিওর So, yeah, so it was also written in the stars. We take it like this. Okay, আমরা আজকে শেষ করব আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আরেকবার আমাদের আসলে বসতে হবে মনে হচ্ছে আজকে একটু সময় স্বল্পতা আছে দেন এগেইন মেনি থ্যাঙ্কস টু ইউ ফর ইয়োর টাইম Thank you. সুপ্রিয় দর্শক আপনাদের সকলকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথে যুক্ত থাকবেন পরের এপিসোড দেখার জন্য আল্লাহ হাফেজ